নবাবজাদা, ঘড়িতে কয়টা বাজে কোনো খেয়াল আছে? আমি সেই কখন থেকে তোর জন্য এই রেল স্টেশনের সামনে পাবলিক প্লেসে দাঁড়িয়ে আছি, কোনো ধারণা আছে তোর? ফোনের ওপাশ থেকে ভেসে আসা তীক্ষ্ণ কিন্তু পরিচিত কণ্ঠস্বরটা শুনেই মাহফুজ একটা শুকনো ঢোক গিলল। ট্রেনের ক্লান্তিকর জার্নি শেষে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের জনসম্মুখে দাঁড়িয়ে সে এমনিতেই দিশেহারা বোধ করছিল। আব্বু, এই তো আমি নেমেছি। ট্রেনটা একটু লেট ছিল। তুমি কোথায় দাঁড়িয়ে আছো? এখানে তো শুধু মানুষ আর মানুষ। আমি আর কোথায় দাঁড়াবো? মেইন গেটের বাইরে যে বড় ঘড়িটা আছে ঠিক সেটা নিচে। তাড়াতাড়ি আয়। আর কতক্ষণ অপেক্ষা করাবি? আমার কি আর কোনো কাজ নেই, নাকি তোর মতো সারাদিন বসে বসে ঘাস কাটি? বলেই ফোনের লাইনটা কেটে দিল। এই মহিলাকে কিচ্ছু বলে লাভ নেই, নিজের যুক্তি ছাড়া আর কারো কথাই শোনে না। আল্লাহ জানে আজ কপালে কি আছে। আমি দীর্ঘশ্বাস পেলে কাঁধের ভারী ব্যাগটা সামলে আর এক হাতে ট্রলি ব্যাগটা টেনে মানুষের ভিড় ঠেলে এগোতে লাগলাম। গ্রামে শান্ত নিরিবিলি পরিবেশ থেকে এসে এই কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিকতা আমার কাছে অসহ্য ঠিক ছিল। ফারিয়া আপু আগেই বলেছিল নির্দিষ্ট সময়ে স্টেশনে থাকতে, কিন্তু যমুনা সেতুর ওপর ট্রেন প্রায় 40 মিনিট আটকে ছিল। ভিড় ঠেলে সামনে এগোতেই তার চোখে পড়ল সেই চিরচেনা অথচ অচেনা মুখটা। জিন্স আর আকাশি রঙের টপসে ফারিয়াকে অসাধারণ লাগছিল। চোখে কালো সানগ্লাস, ঠোঁটে হালকা লিপস্টিক আর কাঁধে ঝোলানো স্টাইলিশ একটা ব্যাগ, সব মিলিয়ে পুরো দোস্তর একজন শহুরে আধুনিকা। তার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট, কিন্তু মাহফুজকে দেখতেই সেই বিরক্তি ছাপিয়ে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। কিরে নবাবজাদা, পুরো 1 ঘন্টা লেট। এমন ধীর গতিতে হেঁটে আসছিস যেন কোনো র্যাম্পে হাঁটছিস। তোর জন্য আমার 2টা জরুরি ক্লাস মিস হয়ে গেল, সে খবর রাখিস? মাহফুজ কিছু বলার সুযোগটাই পেল না। তার আগেই ফারিয়া তার হাত থেকে ট্রলি ব্যাগটা প্রায় ছিনিয়ে নিল। আরে আরে, আমি নিচ্ছি তো, তুমি কেন কষ্ট করছো? থাক, তোর আর কষ্ট করতে হবে না। যে গতিতে তুই ব্যাগ নিয়ে হাঁটছিলি তাতে আজ আর বাসায় ফেরা হতো না। এর মধ্যে কি এমন এনেছিস রে যে এত ভারী লাগছে? গ্রামের সব সম্পত্তি কি এর মধ্যে ভরে এনেছিস নাকি? কথাগুলো বলতে বলতেই সে ব্যাগটা খুলতে ইশারা করল। মাহফুজের নিষেধ করার আগেই ফারিয়া ব্যাগের চেইনটা খুলে ফেলল। ওয়াও, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। নানির পাঠানো নারকেলের নাড়ু, আমের আচার, চালের গুঁড়ো দিয়ে বানানো পিঠা। বাহ, একেবারে গ্রামের গন্ধ নিয়ে এসেছিস। তোর মতো একটা খ্যাতকে যে ঢাকায় আনার দায়িত্ব নিয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মা আর নানি তো জোর করে দিল, বলল ফারের জন্য নিয়ে যা, ও তো এসব খেতে পায় না। আমি তো আনতেই চাইনি। সারা একদম মিথ্যে কথা বলবি না। আমি খুব ভালো করেই জানি তুই নিজে এইসব খাওয়ার জন্য পাগল। এখন আমার নাম ভাঙাচ্ছিস, তাই না? চল তাড়াতাড়ি, একটা সিএনজি বা উবার কিছু একটা ধরতে হবে। ফারিয়া হন হন করে হাঁটতে শুরু করলো। মাহফুজ তার পিছন পিছন ছুটতে লাগলো। কমলাপুরের বাইরে এসে সিএনজি খুঁজতে গিয়ে আরেক দফা যুদ্ধ শুরু হলো। কোনো সিএনজিওয়ালাই মিটারে যেতে রাজি নয়। মামা, ধানমন্ডি যাবেন? জামু, কিন্তু ভাড়া ডবল লাগবো। ডাবল মানে? এটা কি মগের মলক নাকি? মিটারে যা আসবে তার চেয়ে 20 টাকা বেশি দেবো না। হলে চলুন। না পোষাইলে আর একটা দেখেন আপা। কি বললেন? পোষাবে না? আচ্ছা, আপনার গাড়ি নাম্বারটা দেখি। দাঁড়ান, এখনই পুলিশকে ফোন দিচ্ছি। সরকারি নিয়ম মানবেন না, আবার মুখের উপরে তর্ক করবেন, তাই না? মাহফুজ অবাক হয়ে ফারিয়ার রণমূর্তি দেখছিল। এই মেয়ে একাই 100 জনকে সামলানোর ক্ষমতা রাখে। ড্রাইভার বেচারা আর কথা না বাড়িয়ে মিটারে যেতে রাজি হয়ে গেল। আপু, না থাক, কি দরকার ছিল ঝগড়া করার? চুপ থাক তুই। এদেরকে একটু টাইট না দিলে এরা মাথায় উঠে নাচে। ঢাকায় থাকতে এসেছি, সেসব শিখতে হবে, নয়তো পদে পদে ঠকবি। সিএনজিতে উঠে মাহফুজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারিয়া তার ফোন বের করে কাউকে মেসেজ পাঠাতে ব্যস্ত হয়ে পড়ল। ঢাকার উঁচু উঁচু বিল্ডিং, সারি সারি গাড়ি আর ব্যস্ত জীবনযাত্রা দেখতে দেখতে মাহফুজের মনটা কেমন যেন করে উঠল। কিরে, এভাবে খা করে কি দেখছিস? জীবনে শহর দেখিসনি বুঝি? না মানে আমাদের শহর তো এমন নয়, সবকিছু কত শান্ত গোছানো। এখানে সবাই দৌড়াচ্ছে। ওয়েলকাম টু ঢাকা। এখানে না দাঁড়ালে পিছিয়ে পড়তে হবে। তোকে নিয়েও আমার অনেক প্ল্যান আছে। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এমনভাবে খাটাবো যে দৌড়ানোর সময়টা পাবি না, বুঝেছিস? উফ, শুরু হয়ে গেল তোমার অত্যাচার। এটাকে অত্যাচার বলে না কথা, এটাকে বলে কেয়ারিং। তোর ভালো চাই বলেই তো বলছি। যাকে, মামির শরীর ভালো আছে তো? আর মামা? হ্যাঁ,
সবাই ভালো। মা তোমার কথা খুব জিজ্ঞেস করছিল, আর তোমার জন্য এই আচারটা স্পেশালি বানিয়েছে। মামির হাতের আচারের কোনো তুলনাই হয় না। যাক, বাসায় গিয়ে আগে ওটারই স্বাদ গ্রহণ করব। কথার মোড় ঘুরতে ঘুরতে তারা কখন যে ধানমন্ডি লেকের পাশ দিয়ে 32 নম্বরের রাস্তায় ঢুকে পড়েছে মাহফুজ খেয়ালই করেনি। একটা সুন্দর অ্যাপার্টমেন্টের সামনে এসে সিএনজি থামলো। ফারিয়া ভাড়া মিটিয়ে লাগেজ নিয়ে লিফটের দিকে এগোলো। এটা আমাদের ফ্ল্যাট, 7 তলায়। আব্বু আম্মু দুজনেই বাসায় আছে। কোনো বাদরামি করবি না কিন্তু, একদম লক্ষ্মী ছেলের মতো আচরণ করবি। আমি আবার কি বাদরামি করলাম? তুই কি করেছিস সেটা আমি ভালো করে জানি। গ্রামের বাড়িতে থাকতে আমার কত পছন্দের জিনিস যে তুই লুকিয়ে রাখতি সব আমার মনে আছে। এবার আমার পালা, সব সুদে আসলে আদায় করে নেব। লিফট থেকে নেমে দরজার কলিং বেল চাপতেই একজন ভদ্রমহিলা দরজা খুললেন। তিনি মাহফুজের ফুপি রহিমা বেগম। মাহফুজকে দেখেই তার মুখে হাসি ফুটে উঠল। আরে মাহফুজ, এসে গেছিস? আয় বাবা, ভেতরে আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তোর কি অবস্থা? জার্নি ভালো হয়েছে? মাহফুজ তার ফুপির সাথে কথা বলছিল। এমন সময় ড্রয়িং রুম থেকে তার ফুপ্পা কামাল সাহেব বেরিয়ে এলেন। কে এসেছে রহিমা? ও মাহফুজ, কেমন আছিস বাবা? তোর আব্বু আম্মুর খবর কি? জি ফুপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু আম্মুও ভালো আছেন, আপনাদের সালাম দিয়েছেন। আম্মু, ওকে ওর ঘরে নিয়ে যাই, ফ্রেশ হতে হবে। আর তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো, আমার আর ওর দুজনের খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ যা, ওকে ওর ঘরটা দেখিয়ে দে, আমি খাবার গরম করছি। ফারিয়া মাহফুজকে নিয়ে তার জন্য বরাদ্দ করা ঘরটার দিকে এগিয়ে গেল। ঘরটা বেশ ছোট, কিন্তু সিমসাম আর গোছানো। ঘরের সাথে লাগোয়া একটা ছোট ব্যালকনিও আছে। এইটা তোর রুম, আপাতত এখানেই থাকবি। আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। ওয়াও, ঘরটা তো খুব সুন্দর। ধন্যবাদ আপু। শুধু ধন্যবাদে কাজ হবে না, এখন আমাকে সাহায্য করবি লাগেজ গোছাতে। তোর এই গ্রামের জিনিসপত্র দিয়ে আমার বাসা গন্ধ করে ফেলেছিস না? মাহফুজ হাসলো। সে তার ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে ওয়ার্ড্রোপে রাখতে শুরু করলো। ফারিয়া পাশে দাঁড়িয়ে থেকে এটা সেটা নির্দেশ দিয়েছিল। হঠাৎ তাই চোখ আটকে গেল মাহফুজের পড়ার বইয়ের নিচে ছাপা পড়া একটা নীল রঙের ডায়েরির উপর। এই, ওটা কি রে? নীল ডায়েরি? ঘটনা কি? ঢাকায় আসতে না আসতেই প্রেমপত্র লেখা শুরু করে দিয়েছিস নাকি? আরে না না, ওটা আমার পুরনো ডায়েরি, তেমন কিছু নেই। মাহফুজ ডায়েরিটা লুকোনোর চেষ্টা করার আগেই ফারিয়া প্রায় ছো মেরে ওটা নিয়ে নিল। দ্রুত পাতা উল্টাতে শুরু করলো সে। মাহফুজের হার্টবিট বেড়ে গেল। ওই ডায়েরিতে তার যত আজে বাজে লেখা কবিতা সব জমানো আছে। ও মাই গড, নীল আকাশের নীলিমার খোঁজে তোমায়, তুমি কি আছো আরাম আমার অপেক্ষায়? সিরিয়াসলি মাহফুজ, তুই এই লেভেলের ছ্যাঁচড়া কবি? তা তো আমি জানতাম না। ফারিয়া হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ছিল। মাহফুজের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে ডায়েরিটা কেড়ে নেওয়ার জন্য ফারিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল। আপু প্লিজ দাও ওটা, তোমাকে না বলেছি ওতে কিছু নেই। দেবো তো বটেই, তবে এমনি এমনি না। এই ডায়েরি এখন আমার কাছে থাকবে। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে এই কবিতাগুলো আমি ফ্রেমে বাঁধিয়ে আমাদের ড্রয়িং রুমে টাঙিয়ে রাখবো। সবাই দেখবে আমাদের বাড়ির কবি সাহেবকে। আমি মরিয়া হয়ে ডায়েরিটা ধরতে গেলাম, কিন্তু ফারিয়াও ছাড়ার পাত্রী নয়। সে ডায়েরিটা তার মাথার উপর তুলে ধরে দৌড়াতে লাগলো। আমিও তার পেছন পেছন ছুটলাম। আমাদের মধ্যে একটা ছোটোখাটো যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে ফারিয়া খাটের কোনায় হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলো, আর আমি তাকে ধরতে গিয়ে নিজেরই ভারসাম্য রাখতে পারলাম না। পরের মুহূর্তে যা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। মাহফুজ পড়ে গেল ফারিয়ার গায়ের উপর। ডায়েরিটা ছিটকে পড়ল দূরে। দুজনের মুখের মধ্যে দূরত্ব রইল মাত্র কয়েক ইঞ্চি। মাহফুজের গরম নিঃশ্বাস ফারিয়ার মুখে এসে পড়ছিল। ফারিয়ার চোখ দুটো ভয়ে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। ঘরের ভিতর নেমে এলো এক অদ্ভুত ভারী নীরবতা। বাইরে থেকে ভেসে আসা গাড়ির হর্ন বা ঘরের ভিতর টিক টিক করতে থাকা ঘড়ির শব্দও যেন সেই নীরবতাকে ভাঙতে পারছিল না। আমি চেয়ে আছি ফারিয়াপুর চোখে ডেকে, যে চোখের শাসন আর স্নেহ ছাড়া আর কিছুই দেখতে পাইনি আমি। আর সেই চোখে এক অজানা মায়া দেখতে পেলাম। একটা অদ্ভুত অনুভূতিতে আমার সারা শরীর কেঁপে উঠল। এই মুহূর্তটা যেন
অনন্তকাল ধরে চললেও আমার কোনো আপত্তি ছিল না। আচ্ছা, ছোট করে পরিচয় পর্বটা শেষ করি। আমি ফারিয়া, মানে আজকের গল্পের নায়িকা হিসেবে ধরে নিতে পারেন মাহফুজের সিনিয়র ফুফাতো বোন। যদিও আমাদের দুজনেরই গ্রামের বাড়ি বগুড়া, কিন্তু আমার পরিবার ঢাকায় সেটেল হয়েছে প্রায় 12-13 বছর আগে। তাই আমি এখন নিজেকে ঢাকার মেয়েই বলি। আমি ঢাকা ভার্সিটিতে ইংরেজি লিটারেচারে পড়ছি, ফাইনাল ইয়ারে। মাহফুজ আমার চেয়ে পাক্কা 3 বছরের ছোট, একেবারে একটা আস্ত খ্যাত আর অবুঝ টাইপের। মামি ওকে আমার দায়িত্বে পাঠিয়েছেন যাতে ভালো করে পড়াশুনো করে একটা ভালো জায়গায় চান্স পায়। দায়িত্বটা যেহেতু আমার, তাই একটু শাসন না করলে তো হবে না, তাই না? নয়তো ঢাকার বাতাসে ওর নির্ঘাত উঠতে শুরু করবে। আমার এই মিষ্টি অত্যাচার যে ওর ভালোর জন্যই, সেই সহজ কথাটা ও কবে বুঝবে কে জানে। আর আমার নাম মাহফুজ। এসেছি বগুড়ার শান্ত নিরিবিলি একটা শহর থেকে। চোখের স্বপ্ন একটাই, ঢাকার কোনো একটা বড় পাবলিক ভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের চান্স পেতেই হবে। সেই স্বপ্ন সত্যি করার জন্যই আপাতত আমার ঠিকানা পুপুর বাসা, মানে ফারিয়াপুর রাজত্বে। লোকে বলে বড় বোনেরা নাকি মায়ের মতো হয়। আমার ক্ষেত্রে সম্পর্কটা ফুফাতো বোনের, আর সে মায়ের মতো কম, মিলিটারি জেনারেলের মতো বেশি। তার হুকুম ছাড়া এই বাসায় একটা পাতাও নড়ে না। তবে সত্যি বলতে এই অচেনা শহরে ওই রাগী মহিলাটাই আমার একমাত্র ভরসা। তার শাসনে ভালোবাসা মেশানো থাকে, যদিও অত্যাচারের ভাগটাই আমার কাছে সবসময় বেশি মনে হয়। বাকি পরিচয় গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। মাহফুজ পড়ে গিয়েছিল ফারিয়ার গায়ের উপর। দুজনের মুখের মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক ইঞ্চি। ঘরের ভিতর নেমে আসা সেই অদ্ভুত ভারী নীরবতা ভাঙল ফারিয়ার তীক্ষ্ণ কণ্ঠস্বরে। ওঠ, আমার উপর থেকে ওঠ বলছি। আস্ত একটা হাতির মতো আমার গায়ের উপরে উঠে বসে আছিস, লজ্জা করে না? হাড়গোড় সব ভেঙে ফেলবি তো আমার। ফারিয়া চিৎকারে মাহফুজের ঘোর কাটল। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। মুখটা তার লজ্জায় অপমানে কান পর্যন্ত লাল হয়ে গেছে। সরি আপু, আমি আসলে তোমাকে বাঁচাতে গিয়েছিলাম। তুমিই তো হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলে। আমাকে বাঁচাতে গিয়েছিলি? তোর মতো একটা তালপাতার সেপাই আমাকে বাঁচাবে? তুই বরং নিজের খেয়াল রাখ। আর আমি হোঁচট খেয়েছি তোর জন্য। একটা ডায়েরির জন্য কিভাবে পাগলের মতো তেরামো করে, তার তোর হচ্ছে। ফারিয়া উঠে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করতে করতে মাহফুজের দিকে এমনভাবে তাকালো যেন কাঁচাই চিবিয়ে খাবে। সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে মাহফুজ একদম চুপসে গেল। থাক, ওসব ঝগড়া পরে করা যাবে। আর হ্যাঁ, এই বাসায় থাকতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। কথাটি বলেই ফারিয়া তার পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে মাহফুজের দিকে বাড়িয়ে দিল। মাহফুজ অবাক হয়ে কাগজটার দিকে তাকালো। এটা কি? তোর সংবিধান খুলে পড়। এখানে তোর জন্য কিছু অবশ্যই পালনীয় কর্তব্য লেখা আছে। এক চলো এদিক ওদিক হলে কিন্তু তোর খবর আছে। মাহফুজ দ্বিধা নিয়ে কাগজটা খুলল। বড় বড় অক্ষরে লেখা মাহফুজের জন্য অবশ্য পালনীয় নিয়মাবলী। কাগজে লেখা ছিল: 1. প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠা। 2. রাত 10টার পর মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ফোন আমার কাছে জমা থাকবে। 3. দিনে ন্যূনতম 8 ঘন্টা পড়াশোনা করতেই হবে। 4. সপ্তাহে শুধু শুক্রবার বন্ধুদের সাথে সর্বোচ্চ 2 ঘন্টার জন্য দেখা করা যাবে। আপু, এটা কি লিখেছো তুমি? এটা তো জেলখানার নিয়মকানুনের চেয়েও কঠিন। রাত 10টার পর ফোন বন্ধ, মানে মা যদি ফোন করে, আর দিন 8 ঘন্টা পড়াশোনা, কোচিং, কলেজ সব মিলিয়ে তো আমি মানুষ থাকবো না, রোবট হয়ে যাব। এক্সকিউজ মি, জেলখানা? তুই কি ঢাকায় জেল খাটতে এসেছিস নাকি পড়াশোনা করতে? মামির সব চিন্তা আমি বুঝি। তোকে একটা ভালো ভার্সিটিতে চান্স পেতেই হবে, আর তার জন্য যা যা করা দরকার আমি তাই করব। কিন্তু তাই বলে এত নিয়ম? বন্ধুদের সাথে মাত্র 2 ঘন্টা। ঢাকায় আমার কোনো বন্ধু নেই, ঠিক আছে, কিন্তু যদি হয় তখন কি হবে? যখন হবে তখন দেখা যাবে। ঢাকার সব বন্ধু কিন্তু ভালো হয় না, বেশিরভাগই গোল্লায় যাওয়া ওস্তাদ। তোকে আমি চোখে চোখেই রাখবো। যদি কোনো বাজে ছেলের পাল্লায় পড়েছিস তো তোর কপালে শনি আছে বলে দিচ্ছি। আমার মনে হচ্ছে বগুড়া ফিরে যাওয়াটাই আমার জন্য ভালো হবে। তোমার এই হিটলারি শাসন আমার সহ্য হবে না। কি বললি? হিটলারি শাসন? দাঁড়া, তোর সাহস তো কম না, আমাকে হিটলার বলছিস? ফারিয়া রেগে গিয়ে মাহফুজের দিকে এক পা এগোতেই তার চোখ আটকে গেল মাহফুজের শার্টের ছেঁড়া বোতামটার দিকে। সঙ্গে সঙ্গে তার রাগী মুখটা কেমন যেন নরম হয়ে এলো। এই ছেলে, তোর শার্টের বোতাম ছেঁড়া কেন? কবে থেকে এই অবস্থায় আছে? নিজের দিকে তো একটু খেয়াল নেই।
কই, আমি তো খেয়ালই করিনি, হয়তো ট্রেনে আসার সময় ছিঁড়ে গেছে। হয়তো ছিঁড়ে গেছে মানে? একটা ছেলে এত অপরিষ্কার থাকলে কি চলে? দাঁড়া এখানে, এক চুলো নড়বি না। ফারিয়া হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল এবং কয়েক মুহূর্ত পরেই একটা ছোট বাক্স হাতে নিয়ে ফিরে এলো, যেটা একটা সুই সুতার বাক্স। সে বিছানার উপর বসে বাক্সটা খুলে একটা কালো রঙের বোতাম আর সুই সুতা বের করলো। এদিকে আয়, কাছে এসে দাঁড়া। কেন, কি করবে? যা বলছি তাই কর, বেশি কথা বলবি না, নয়তো নিয়মাবলী লিস্টে না আরো 10টা নতুন নিয়ম যোগ করে দেবো। মাহফুজ ভয়ে ভয়ে ফারিয়ার সামনে এসে দাঁড়ালো। ফারিয়া তাকে আরও একটু কাছে আসতে ইশারা করলো। তারপর খুব মনোযোগ দিয়ে তার শার্টের ছেঁড়া জায়গায় বোতামটা লাগাতে শুরু করলো। মাহফুজের হৃৎপিণ্ডটা হঠাৎ করেই ধড়ফড় করতে শুরু করলো। ফারিয়া এত কাছে, তার নিঃশ্বাসের শব্দও সে শুনতে পাচ্ছিল। ফারিয়ার চুল থেকে ভেসে আসা শ্যাম্পুর মিষ্টি গন্ধটা তার কানে এসে লাগছিল। সে মাথা নিচু করে ফারিয়ার দিকে তাকায়। ফারিয়ার মনোযোগ তখন সুই সুতার দিকে। তার সুন্দর ঘন চোখের পাপড়িগুলো কাঁপছিল। থাক আপু, আমি পরে লাগিয়ে নিতে পারতাম, তোমার কষ্ট করার দরকার ছিল না। চুপ থাক, তুই কোনোদিন কি পারিস তা আমার ভালোই জানা আছে, বুঝছিস? এই ছেঁড়া বোতাম নিয়ে তুই 1 মাস ঘুরে বেড়াইতিস। আচ্ছা, মামি কি তোকে একদমই কিচ্ছু শেখায়নি? নিজের কাজগুলো তো অন্তত শেখা উচিত। মা তো শিখিয়েছে, কিন্তু সব সময় করা হয় না। কেন করা হয় না? আচ্ছা আমি শোন, ঢাকায় থাকতে হলে স্মার্ট হতে হবে, শুধু পড়াশোনায় ভালো হলেই চলে না, নিজের প্রতিও যত্ন নিতে হয়, বুঝতে পেরেছিস? আচ্ছা, তোমার লিস্টের ওই নিয়মটা একটু কমানো যায় না? মানে ফোন 10টার বদলে 11টায় জমা দিলে হয় না? একদম না, 1 সেকেন্ডও বেশি না, 10টা মানে 10টাই। আর হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব থেকেও দূরে থাকতে হবে, এগুলোই তোদের মাথা খারাপের মূল কারণ। আমার তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। নেই? ভালো, খোলার চেষ্টাও করবি না। আর ফেসবুকে কী করিস তার সব রিপোর্ট কিন্তু আমি নেব। কোনো মেয়ের ছবিতে বেশি হা রিয়াক্ট করেছিস তো দেখবি মজা। তুমি আমার ফেসবুকও চালাবে নাকি? দরকার হলে চালাবো, তোর ভালোর জন্য আমি সব কিছুই করতে পারি, এমনকি তোর কবি প্রতিভার কথাও সবাইকে জানিয়ে দিতে পারি। ডায়েরির কথাটা মনে করিয়ে দিতেই মাহফুজের মুখটা আবারও ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে গেল এই মেয়ের সাথে তর্ক করে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, যা বলবে তাই হবে। এখন বোতাম লাগানো হয়েছে? এই তো শেষ, দাঁড়া। ফারিয়া দাঁত দিয়ে সুতাটা ছিঁড়ে বোতামটা একটু টেনে দেখলো ঠিক মতো লেগেছে কিনা। তারপর সন্তুষ্ট হয়ে মাহফুজের বুকে আলতো করে একটা চাপড় মেরে বলল, এই তো এখন ঠিক আছে, যা ফ্রেশ হয়ে, আমি খাবার টেবিলে অপেক্ষা করছি। আর মনে রাখিস, আমার বাসায় আমার নিয়মই শেষ কথা। ওয়েলকাম টু মাই প্রিজন, ছোট ভাই। ফারিয়া মুচকে এসে ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। বুকের যেখানে ফারিয়া হাত রেখেছিল সেখানে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। একদিকে জেলখানার মতো কঠোর নিয়মাবলীর ভয়, অন্যদিকে ফারিয়ার এমন যত্ন আর ভালোবাসার স্পর্শ, সব মিলিয়ে আমার ভেতরটা এক মিশ্র অনুভূতিতে তোলপাড় করছিল। আমি বুঝতে পারছিলাম ঢাকায় আমার আগামী দিনগুলো খুব একটা সহজ হবে না, কিন্তু ঘটনাবহুল এবং রোমাঞ্চকর হবে, তাতে কোনোভাবেই সন্দেহ নেই। এরপর আমি ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। এভাবেই পুরো দিনটা কেটে গেল। পরদিন সকালে অ্যালার্ম বাজার আগেই মাহফুজের দরজায় করাঘাত শুরু হলো। করাঘাতের শব্দ মনে হয়েছিল কেউ যেন হাতুড়ি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। এই নবাবজাদা, এখনো ঘুমাচ্ছিস? আমার নিয়মাবলীর 1 নাম্বার পয়েন্টটা কি ভুলে গেছিস? সকাল 6টা মানে 6টা, ওঠ বলছি, নয়তো আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো। মাহফুজ ধরফর করে বিছানায় উঠে বসলো। ঘুমের ঘোরে সে কিছুই বুঝতে পারছিল না। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কাঁটায় কাঁটায় 6টা বাজে। উঠছি তো আপু, এত চিৎকার করার কি আছে? পুরো বিল্ডিং এর মানুষ তো জেগে যাবে। জেগে গেলে ভালো, সবাই জানুক এই বাসায় একটা কুম্ভকর্ণ থাকে। তোর জন্য আমি নিচে নাস্তা নিয়ে অপেক্ষা করছি। 10 মিনিটের মধ্যে যদি তোকে ডাইনিং টেবিলে না দেখেছি তাহলে আজকের নাস্তা বন্ধ। ফারিয়ার হুমকিতে কাজ হলো। সে উঠে এসে দরজা খুলল। 9 মিনিট 57 সেকেন্ড, অল্পের জন্য বেঁচে গেলি। এই, তুই ফজরের নামাজ পড়েছিস? নামাজের কথা শুনেই মাহফুজের ঘুম পুরোপুরি ছুটে গেল। গ্রামের বাড়িতে মা প্রতিদিন ডেকে দিত, কিন্তু ঢাকায় এসে প্রথম দিনেই সে উঠতে পারেনি। আপু, আমি আসলে অ্যালার্ম শুনতে পাইনি।
আলাম শুনতে পাসনি নাকি ইচ্ছে করে শুনিসনি? মামি আমাকে বলে দিয়েছে আমি যেন তোর সব কিছুরই খেয়াল রাখি, আর তুই প্রতিদিনই আল্লাহর সবচেয়ে বড় হুকুমটাই অমান্য করে বসে আছিস। না আপু, সত্যি ঘুমিয়ে পড়েছিলাম, এখন পড়ে নিচ্ছি। এখন কাজা নামাজ পড়ে কী লাভ? ফজরের নামাজের সময়ের মধ্যে পড়ার গুরুত্ব তুই জানিস না? আল্লাহ তখন ফেরেশতাদের জিজ্ঞেস করেন আমার বান্দারা কি করছে। ফেরেশতাগণ বলেন আমরা যখন গিয়েছি তখন তারা নামাজ পড়ছিল, আর যখন এসেছি তখনও তারা নামাজেই ছিল। তুই কি চাস তোর নামটা সে তালিকায় থাকুক? ফারিয়ার গলার স্বরে এমন এক আবেগ ছিল যা মাহফুজের বুকে গিয়ে লাগলো। সে মাথা নিচু করে রইল। শোন, ভার্সিটিতে চান্স পাওয়া, ইঞ্জিনিয়ার হওয়া এসব জীবনে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ, দরকার আছে, আমি মানি। কিন্তু সব কিছু তো সেই মহান আল্লাহর ইচ্ছাই হয়, তাই না? তুই যদি তার হকই আদায় না করিস তাহলে তার কাছে সাহায্য চাইবি কোন মুখে? মনে রাখিস, সফলতা আসে নামাজের মাধ্যমে। যখন সিজদায় পড়ে থাকবি তখন দেখবি পৃথিবীর সব দুশ্চিন্তা কত তুচ্ছ মনে হয়। আমি দুঃখিত আপু, আর এমন হবে না। শুধু দুঃখিত বললে হবে না, কথা দে কাল থেকে আমি ডাকার আগেই তুই জানামাজে দাঁড়াবি, পারবি না? ইনশাল্লাহ পারবো আপু। ঠিক আছে, এখন তাড়াতাড়ি উজু করে নামাজটা আদায় করে নে, তারপরে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করবি, দেখবি দিনটা সুন্দরভাবে শুরু হবে। আমি তোর জন্য নাস্তা রেডি করছি, নিচে আয়। ফারিয়া আর কিছু না বলে দরজাটা ভিড়িয়ে দিয়ে চলে গেল। মাহফুজ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ফারিয়া আপুর এই রূপটা তার কাছে একদম নতুন। যে মেয়েটা একটু আগেই তাকে নবাবজাদা বলে ব্যঙ্গ করছিল, সেই মেয়েটাই এখন তাকে আল্লাহর পথের কথা বলছে। এক অদ্ভুত শ্রদ্ধায় তার মনটা ভরে গেল। সে তড়িঘড়ি করে অজু করতে চলে গেল। নামাজ পড়ে সে নাস্তার টেবিলে গেল। নে তাড়াতাড়ি খেয়ে নে, আজ তোকে ফার্ম গেটের প্রজ্ঞা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিতে যাব। ঢাকা সেরা কোচিং, এটা চান্স পেতেই হবে। এত সকালে? কোচিং তো 10টায়, তাই না? এটা ঢাকা শহর, তোর বগুড়া না। এখান থেকে ফার্ম গেট যেতে কতক্ষণ লাগে কোনো ধারণা আছে তোর? জ্যামে পড়লে 2 ঘন্টাও লেগে যেতে পারে। আর আজ প্রথম দিন, একটু আগে গিয়েই তো সব কাগজপত্র জমা দিতে হবে। নাস্তা শেষে মাহফুজ তৈরি হয়ে নিল। ফারিয়া তাকে নিয়ে নিচে নামতেই একটা ওবার চলে এলো। গাড়িতে উঠে মাহফুজ দেখলো ফারিয়া তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চুলটা ঠিক করে আঁচড়াইতে পারিস না? কাকের বাসার মতো হয়ে আছে। আর শার্টের হাতাটাও ওভাবে গুটিয়ে রেখেছিস কেন? একদম আনস্মার্ট লাগছে। এটাই তো এখানকার স্টাইল আপু, তুমি বুঝবে না। আমাকে স্টাইল শেখাতে আসিস না, যা বলছি শোন। ভদ্রভাবে শার্টের হাতা নামা। কোচিংয়ের প্রথম দিনই টিচারদের চোখে নিজেকে মাস্তান প্রমাণ করার কোনো দরকার নেই। মাহফুজ দীর্ঘশ্বাস ফেলে শার্টের হাতা ঠিক করে নিল। কিছুক্ষণ পরেই ফার্ম গেটের জ্যাম ঠেলে কোচিং সেন্টারের সামনে পৌঁছতে তাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। বিশাল বিল্ডিং, শত শত ছাত্রছাত্রীর ভিড় দেখে মাহফুজ কিছুটা ঘাবড়ে গেল। ঘাবড়ানোর কিছু নেই, চল আমার সাথে। ফারিয়া নিজে গিয়ে অ্যাডমিশন ফর্ম পূরণ করলো, টাকা জমা দিল এবং মাহফুজের ক্লাসরুম পর্যন্ত তাকে পৌঁছে দিল। ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে সে শেষ মুহূর্তের নির্দেশনা দিয়েছিল। শোন, ক্লাসে একদম পেছনের বেঞ্চে বসবি না, মাঝামাঝি কোনো জায়গায় বসবি। স্যার যা পড়াবে খুব মনোযোগ দিয়ে শুনবি। কিছু না বুঝলে কোশ্চেন করতে লজ্জা পাবি না। আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবি না, শুধু পড়ার দিকেই মনোযোগ দিবি। ফারিয়ার এই পাবলিক প্লেসে অভিভাবকগিরি দেখে মাহফুজের কান গরম হয়ে উঠছিল। আশেপাশের অনেকেই তাদের দিকে আর চোখে তাকাচ্ছিল। আপু, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, প্লিজ এখন যাও। টাকা আমার তাতে কি? আমি আমার ভাইয়ের যত্ন নিচ্ছি, এতে লজ্জার কিচ্ছু নেই, ঠিক আছে? আমি ক্লাসের বাইরে অপেক্ষা করছি। ক্লাস শেষে সোজা আমার কাছে চলে আসবি, এদিকে ওদিকে পাও নাড়াবি না। ফারিয়া চলে যেতেই মাহফুজ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লাসে ঢুকলো। একটা খালি বেঞ্চ দেখে বসে পড়তেই তার পাশে বসা ছেলেটা নিজে থেকেই কথা বলল। নতুন ভর্তি হলেন ভাই? জি ভাই, আমার নাম মাহফুজ। আমি রাশেদ। আরে টেনশনের কিছু নেই, প্রথম প্রথম একটু আনইজি লাগবে, পরে ঠিক হয়ে যাবে। তা বাইরে যিনি এসেছিলেন তিনি কি আপনার বড় বোন? জি, আমার ফুফাতো বোন। ওরে পাস, বোন তো বোন না, যেন একেবারে বলিউডের হিরোইন। আর যা কেয়ারিং, আমার যদি এমন একজন বোন থাকতো তাহলে তো আমি আর কিছুই চাইতাম না। এমন সময় তাদের সামনের বেঞ্চ থেকে আরেকজন ছেলে ঘুরে বসলো। কিরে রাশেদ, নতুন মানুষ পেয়ে লিখতে শুরু করে দিয়েছিস?
ভাই ওর কথা কিছু মনে করবেন না, ওর কাজই হলো সবার খোঁজ খবর নেওয়া। আমার নাম সজীব। আরে না না না, ঠিক আছে। দোস্ত সজীব, তুই বল মাহফুজের কপালটা কেমন? এমন একজন সুন্দরী আর স্মার্ট আপুর ওকে কোচিংয়ে নিয়ে যাবে, আর আমাদের দেখ বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তা ঠিক বলছিস মাহফুজ ভাই, আপনার আপু তো দারুণ, দেখেই বোঝা যায় আপনাকে নিয়ে খুব চিন্তা করে। বন্ধুদের এমন কথা শুনে মাহফুজের অস্বস্তির বদলে কেমন যেন একটা গর্ব হচ্ছিল। ফারিয়া আপুর শাসনগুলো তার কাছে প্রথমবারের মতো ভালো লাগতে শুরু করলো। ক্লাস শেষে মাহফুজ বাইরে আসতেই দেখলো ফারিয়া এক কোনায় দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। তাকে দেখেই ফোনটা ব্যাগে রেখে এগিয়ে এলো। কি অবস্থা? ক্লাস কেমন হলো? সব বুঝতে পেরেছিস? হ্যাঁ ভালোই, স্যার খুব ভালো পড়ান। চল এখন বাসায় ফেরা যাক, খিদে পেটে চোচো করছে একদম। তারা হাঁটতে হাঁটতে মূল সড়কের দিকে এগোচ্ছিল। হঠাৎ রাস্তার ওপাশে একটা ফুচকার দোকান দেখে ফারিয়া দাঁড়িয়ে পড়ল। তার চোখে মুখে একটা দুষ্টু হাসির ঝলক দেখা গেল। চ ফুচকা খাই। ফুচকা এই রাস্তার পাশের দোকান থেকে? না না না, আমার এসব খাওয়ার অভ্যাস নেই, অস্বাস্থ্যকর। ও তাই নাকি? নবাবজাদা এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছেন। হ্যাঁ, ঢাকায় এসে রাস্তার ফুচকা খাসনি, তাহলে তুই ঢাকায় কি দেখলি? আমি কিছু শুনবো না, তোকে আজ ফুচকা খেতেই হবে। কিন্তু আপু, আমার পেট খারাপ করবে। মা তো মানা করে দিয়েছে বাইরের কিছু না খেতে। তোর মা এখন এখানে নেই, আমি আছি, আর আমি যা বলবো তাই হবে। তোর পেট খারাপ হলে তার দায়িত্ব আমার। চল বলছি। ফারিয়া প্রায় জোর করে মাহফুজের হাত ধরে রাস্তা পার হয়ে ফুচকার দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো। ছোট একটা টুলে বসে মামাকে 2 প্লেট ফুচকার অর্ডার দিল। মামা 2 প্লেট ফুচকা দেন, ঝাল বেশি করে, আর টকটা একদম ফাটাফাটি বানাবেন। মাহফুজ ভয়ে ভয়ে একটা টুলে বসলো। তার হাবভাব দেখে ফারিয়া হেসে ফেলল। কিরে এমনভাবে বসে আছিস যেন তোকে ফাঁসির মঞ্চে বসিয়ে রেখেছি? আরে খা তো, দেখবি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ফুচকাওয়ালা প্লেটে গিয়ে দিতেই ফারিয়া প্রথম ফুচকাটা মুখে পুরে চোখ বন্ধ করে একটা তৃপ্তির শব্দ করল। আহ, অসাধারণ। নে তুইও শুরু কর। আর শোন, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, যে আগে প্লেট শেষ করতে পারবে সে জিতবে, আর যে হারবে সে আজকে বিল দিবে। প্রতিযোগিতা? আমি তো তোমার সাথে এমনিতেই পারবো না, তুমি তো এসব খাওয়ায় এক্সপার্ট। কোনো অজুহাত চলবে না। 1 2 3 স্টার্ট। ফারিয়া ঝড়ের গতিতে ফুচকা খাওয়া শুরু করলো। মাহফুজও বাধ্য হয়ে খাওয়া শুরু করলো, কিন্তু প্রথম ফুচকাটা মুখে দিয়েই তার অবস্থা কাহিল। ঝালে তার চোখ মুখ দিয়ে পানি বের হবার উপক্রম। উফ, কি ঝাল! পানি পানি। এই তোর অবস্থা? একটা ফুচকা খেয়ে কাহিল? তুই তো একটা আস্ত ভিতর ডিম। মামা ওকে একটু মিষ্টি চাটনি বেশি করে দিয়েন তো, বাচ্চা ছেলে ঝাল খেতে পারে না। আশেপাশের 2-1 জন লোক তাদের এই কাণ্ড দেখে হাসছিল। মাহফুজের লজ্জা লাগলেও ফারিয়ার হাসি মুখ দেখে তারও ভালো লাগছিল। সেও জেদ করে খাওয়া চালিয়ে গেল। কে বলেছে আমি ঝাল খেতে পারি না? মামা, আমার প্লেটেও ঝাল বাড়িয়ে দেন। ওরে বাবা, সাহস তো কম না। ঠিক আছে, দেখা যাক কার কত দম। তাদের মধ্যে এক প্রকার যুদ্ধই শুরু হয়ে গেল। ঝালে চোখের পানিতে দুজনের অবস্থাই খারাপ, কিন্তু কেউ হার মানতে রাজি নয়। শেষ পর্যন্ত ফারিয়াই তার প্লেট আগে শেষ করলো। ইয়েস, আমি জিতে গেছি, তুই হেরে গেছিস মিস্টার ভিতু। এখন বিলটা তুই দিবি। এটা চিটিং হয়েছে। তুমি ইচ্ছে করে বেশি ঝাল দিতে বলেছো যাতে আমি খেতে না পারি। যুদ্ধে আর ভালোবাসায় সব কিছুই যায়, আর এটা তো ছিল ফুচকার যুদ্ধ। নে এবার ম্যানুব্যাগটা বের কর। আমি পকেট থেকে টাকা বের করে বিল মিটিয়ে দিলাম। আমার মুখটা ছিল দেখার মতো, কিন্তু এই হাড়ের মধ্যেও একটা অন্যরকম আনন্দ ছিল। এই ছোট ছোট খুনসুটি, এই মিষ্টি মিষ্টি অত্যাচার আর একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের মধ্যকার সম্পর্কটাকে আরও সহজ আর প্রাণবন্ত করে তুলছিল। তারা হাসতে হাসতে বাড়ির পথের গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আর মাহফুজ বুঝতে পারলো এই জেলখানাটা আসলে ততটাও খারাপ নয়। বাসায় ফেরার পর রাতের খাবার শেষে মাহফুজ তার পড়ার টেবিলে ফিজিক্সের একটা জটিল অঙ্ক নিয়ে মাথা ঘামাচ্ছিল। ঘরের দরজাটা হাট করে খোলা। হঠাৎ করেই দরজার সামনে এক জোড়া চশমা পরা কঠোর মুখের আবির্ভাব হলো। হাতে এক মগ ধোয়া ওঠা কফি আর একটা কাঠের রোলার। কি হচ্ছে শুনি? অঙ্কটা কি তোর সাথে প্রেম করেছে?
যে এতক্ষণ ধরে ওর দিকে তাকিয়ে আছিস, নাকি ওর সৌন্দর্যের মুগ্ধ হয়ে গেছিস? আপু তুমি আসলে এই অঙ্কটা মেলাতে পারছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। দেখি কোনটা। এইটা? এটা তো ভেক্টর চ্যাপ্টারের সবচেয়ে সহজ অঙ্ক। এই সামান্য জিনিস পারিস না আর স্বপ্ন দেখছিস বুয়েটে পড়া। তোর দ্বারা তো গ্রামের ওই যে কি বলে করিমগঞ্জ পলিটেকনিক, ওইটাতেও চান্স পাওয়া হবে না। আপু সাহায্য করতে এসেছো নাকি অপমান করতে? দুটোই। অপমান করলে যদি তোর মাথায় কিছু ঢোকে। দাঁড়া, আমি আসছি। ফারিয়া ঘরে ঢুকে চেয়ারটা টেনে মাহফুজের পাশেই বসলো। তার শরীর থেকে আসা পারফিউমের হালকা মিষ্টি গন্ধ আর কফির কড়া সুবাস মিলেমিশে একাকার হয়ে গেল। সে রুলারটা দিয়ে বইয়ের উপর টোকা মেরে পড়ল। শোন, এই অঙ্কটা সলভ করার 3টা নিয়ম আছে। সবচেয়ে সহজ নিয়মটা হলো, আচ্ছা বাদ দে, আগে আমাকে বল ডাইভারজেন্স আর কার্লের মধ্যে বেসিক পার্থক্য কি? 5 সেকেন্ড সময়। 5, 4, 3। আরে আরে দাঁড়াও, মনে তো করতে দাও। ডাইভারজেন্ট হলো একটা ভেক্টর ফিল্ডের সোর্সের ঘনত্ব, আর কার্ল হলো 2, 1, 0। টাইম আপ। পারলি না। আমি জানতাম তুই বেসিক জিনিসই ভুলে বসে আছিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমার মনে ছিল তো, তুমি সময় দিলে ঠিকই বলতে পারতাম। তুমি তো একেবারে কনবানেগা করোড়পতির মতো কাউন্টডাউন শুরু করে দিয়েছো। অ্যাডমিশন টেস্টে তোকে কেউ এক্সট্রা টাইম দেবে না, ওখানে প্রতিটা সেকেন্ডই মূল্যবান। আর তুই যেহেতু পারিসনি, তাই তোকে শাস্তি পেতেই হবে। ওর চেয়ার থেকে ওর। শাস্তি মানে কি? আমি কি কেজি স্কুলের বাচ্চা নাকি? বাচ্চার চেয়ে অধম তুই। যা বলছি কর। 10 বার কান ধরে উঠবস করবি, আর 1, 2 করে জোরে জোরে গুনবি, যাতে আমি শুনতে পাই। না, এটা আমি কিছুতেই করব না, এটা হাস্যকর। করবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে তোর দিনের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়াশোনার রুটিন বানিয়ে দেব। আর তোর এই নীল ডায়েরির কবিতাগুলো তো আছেই। কোনটা চাস সিদ্ধান্ত তোর। ডায়েরির কথা শুনতেই মাহফুজের মুখটা চুপসে গেল। সে জানে ফারিয়া যা বলে তাই করে। সে অনিচ্ছার শর্তেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে করছি, কিন্তু এটা অন্যায়। সব অন্যায় মুখ বুঝে সহ্য করতে শেখ, জীবনটা অনেক কঠিন। চল শুরু কর। মাহফুজ কান ধরে উঠবস করতে শুরু করলো। তার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। ফারিয়া চেয়ারে বসে পা নাড়াতে নাড়াতে কফিতে চুমুক দিয়েছিল আর বিজয়ীর মতো হাসছিল। 6, 7, উফ, আর পারছি না। কোনো কথা হবে না, আর মাত্র 3টা। 8, 9, 10। গুড বয়, এখন বস। মাহফুজ হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসে পড়ল। ফারিয়া এবার রোলারটা হাতে নিয়ে অঙ্কটা বোঝাতে শুরু করলো। তার বোঝানোর ভঙ্গিটা ছিল অসাধারণ। কঠিন বিষয়গুলোকেও সে সহজ করে দিয়েছিল। আর এই কারণে এখানে ক্রস গুণফলটা ব্যবহার করতে হবে, বুঝেছিস এবার গাধা? এখন পুরোটা পরিষ্কার। তুমি তো দারুণ বোঝাও আপু। ভার্সিটিতে না পড়িয়ে কোচিংয়ে পড়ালে তো তুমি সব সুপারহিট হয়ে যেত। ফাইজলামিরা। নে পরের চ্যাপ্টারটা খোল। আজ রাতে তোকে আমি ফিজিক্সের ভূত মাথা থেকে না নামিয়ে ছাড়ছি না। পড়ার ফাঁকে কখন যে রাত প্রায় 12টা বেজে গেছে তা তারা খেয়ালই করেনি। হঠাৎ করে ফারিয়া হাই তুলে বলল, অনেক পড়া হয়েছে, এখন একটু ব্রেক নে। তোর মুখটা একেবারে শুকিয়ে গেছে। যাক, অবশেষে তোমার দয়া হলো। দয়া নয়, এটা স্ট্র্যাটেজি। একটানা পড়লে মাথায় কিচ্ছু ঢোকে না। আচ্ছা একটা কথা বলতো, ছোটবেলায় তুই এত বোকা ছিলি কেন রে? মানে আমি আবার কখন বোকা ছিলাম? সবসময়ই ছিলি। মনে আছে একবার রহমান চাচার গাছের আম দেখে আমি খেতে চেয়েছিলাম, আর তুই বীরের মতো সেই আম পাড়তে গাছে উঠেছিলি। ছেলেবেলার কথা উঠতেই দুজনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মাহফুজের ঠোঁটের কোণেও এক চিলতে হাসি ফুটে উঠল। মনে থাকবে না কেন? তুমি তো সেদিন কাঁদো কাঁদো হয়ে বলেছিলে, মাহফুজ ওই আমটা আমাকে পেরে দিবি, দেখ কি সুন্দর রং হয়েছে। তোমার জন্যই তো আমি গাছে উঠেছিলাম। মিথ্যে কথা, আমি মোটেও কাঁদিনি। আমি শুধু বলেছিলাম আমটা খেতে ইচ্ছে করছে, আর তুই তো ভাব দেখানোর জন্য এক লাফে গাছে উঠে গেলি, যেন তুই টার্জান। তারপর যা হলো। ফারিয়া হাসতে হাসতে চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল। তার হাসি দেখে মাহফুজেরও হাসি পেল, যদিও সেদিনের ঘটনাটা তার জন্য বেশ যন্ত্রণাদায়ক ছিল। হাস্য, সেদিন আমার কি অবস্থা হয়েছিল মনে আছে? ডালটা ভেঙে আমি শুধু নিচে পড়েছিলাম। কোমরে যা ব্যথা পেয়েছিলাম, 1 সপ্তাহ ঠিক মতো হাঁটতেই পারিনি।
আরে তোর পড়ার দৃশ্যটা যদি তুই দেখতি, একেবারে দুম সিনেমার হিরোদের মতো স্টাইল করে ডালটা ধরে ছোড়ার চেষ্টা করলি, আর ডালটা মট করে ভেঙে তুই সোজা ধপাস করে মাটির উপর। আমি তো আস্তে আস্তে শেষ। তোর মুখের এক্সপ্রেশনটা ছিল দেখার মতো, ব্যথার চেয়েও বেশি ছিল অপমান। তুমি তো আমাকে সাহায্য না করে উল্টো দৌড়ে পালিয়েছিলে। চাচা যদি দেখে ফেলেন সেই ভয়ে। কত স্বার্থপর ছিলে তুমি। আরে চাচা দেখলে তো তোকে শাস্তি দুরু আসতেই রাখতো না। আমি তো তোকে বাঁচানোর জন্যই পালিয়েছিলাম। পরে মামিকে গিয়ে সব বললাম না। তুই তো একটা ধন্যবাদও দিসনি। হাসির ধমকে ফারিয়া আর নিজেকে সামলাতে পারল না। সে হাসতে হাসতেই মাহফুজের কাঁধের উপর ঢলে পড়ল। তার গরম নিঃশ্বাস মাহফুজের ঘাড়ে এসে লাগছিল। মাহফুজ হঠাৎ করেই কেমন যেন স্থির হয়ে গেল। ফারিয়ার হাসির শব্দ, তার চুলের ঘ্রাণ, তার শরীরের স্পর্শ, সব কিছু মিলে মাহফুজের ভিতরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। কিছুক্ষণ পর ফারিয়ার হাসিটা ধীরে ধীরে থেমে এলো। সে মাহফুজের কাঁধে মাথা রেখেই চুপ করে রইল। ঘরে নীরবতায় শুধু দেয়াল ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছিল। এই স্মৃতিচারণ, এই হাসি ঠাট্টা যেন তাদের মধ্যকার সমস্ত দূরত্ব আর জড়তাকে এক মুহূর্তে ধুয়ে মুছে দিল। তুই আসলে একটা বোকা মাহফুজ, কিন্তু তুই সবসময় আমার সব কথাই শুনতি। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করলাম। ভালোই লাগছিল ফারিয়া আপুর এই অন্য রূপটা, এই নরম সুরটা আমার কাছে একদমই নতুন। এই শাসন আর ভালোবাসার অদ্ভুত মিশ্রণটাকে হয়তো রোমান্টিক অত্যাচার বলে, যেটা আজ বুঝতে পারলাম। আর সেজন্যই আমি গল্পের শিরোনাম দিলাম সিনিয়র ফুফাতো বোনের রোমান্টিক অত্যাচার। দর্শক, ভিডিওতে এখনও লাইক না করে থাকলে তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আজ এক সপ্তাহ পর শুক্রবার সকালটা শুরু হলো অন্যভাবে। আজ কোনো কঠোর নিয়মকানুন বা পড়ার চাপ নেই। ফারিয়া ঘোষণা করলো আজ মাহফুজ উন্নয়ন প্রজেক্ট এর দ্বিতীয় ধাপ শুরু হবে। এই খ্যাত সম্রাট, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজ তোকে শপিংয়ে নিয়ে যাব। তোর যা পোশাক আশাক, সেগুলো পরে তো ঢাকা রাস্তায় বের হওয়াই রিস্কি। লোকে ভাববে কোনো গ্রামের নাটকের শুটিং চলছে। শপিংয়ে কেন? আমার তো কাপড় আছে, আর মাত্র তো কয়েকটা মাস। চান্স পেয়ে গেলে তখন আব্বুকে বলবো কিনে দেবে। তোর আব্বু কিনে দেবে সেই আশায় থাকলে তোকে দিয়ে কিচ্ছু হবে না। তুই এখন আমার দায়িত্বে, তোকে স্মার্ট বানানোর দায়িত্বটাও আমার। আর কোনো কথা না বলে 5 মিনিটের মধ্যে রেডি হ, আমি নিজে গাড়ির জন্য ওয়েট করছি। ফারিয়ার আদেশের পর আর কোনো কথা চলে না। মাহফুজ তৈরি হয়ে নিচে নামতেই দেখলো ফারিয়া একটা সিএনজি ঠিক করে দাঁড়িয়ে আছে। গন্তব্য বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। শপিং মলের ঝকঝকে পরিবেশ, সারি সারি ব্র্যান্ডের দোকান আর মানুষের ভিড় দেখে মাহফুজ আবারও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। কিরে, এমনভাবে চারদিকে তাকাচ্ছিস যেন কোনো এলিয়েন পৃথিবীতে এসে পড়েছিস। চল আগে ইয়োলোতে যাই, তোর জন্য কয়েকটা ভালো শার্ট দেখতে হবে। ফারিয়া তাকে নিয়ে ছেলেদের সেকশনে ঢুকলো। সে নিজের একটার পর একটা শার্ট, টি শার্ট আর জিন্স পছন্দ করতে লাগলো। সেলসম্যানরা অবাক হয়ে দেখছিল একটা মেয়ে কি নিখুঁতভাবে একটা ছেলের জন্য পোশাক পছন্দ করছে। এই নেভি ব্লু শার্টটা ট্রাই কর, তোর গায়ে ভালোই মানাবে। আর সাথে এই অ্যাশ কালারের জিন্সটা পরবি। কিন্তু আপু, এই শহরটা কেমন যেন বেশি ফর্মাল লাগছে। আমি বরং ওই চেক শার্টটা দেখি, ওটা বেশি ক্যাজুয়াল। চুপ, একদম চুপ। তোর যা পছন্দ তা আমি ভালো করেই জানি। তুই তো ওই বস্তার মতো ঢিলে ঢেলা শার্ট পরেই জীবনটাকে কাটিয়ে দিবি। আমি যা বলছি সেটা ট্রাই কর, বেশি কথা বললে না মেরে দাঁত ফেলে দেবো। ফারিয়ার এই ধমকের মধ্যে এতটাই অধিকার আর ভালোবাসা মেশানো ছিল যে মাহফুজের আর কিছু বলার সাহস হলো না। সে চুপচাপ পোশাকগুলো নিয়ে ট্রায়াল রুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর সে যখন নতুন পোশাকে বেরিয়ে এলো, ফারিয়া তার দিকে মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। ফিটেড শার্ট আর চিকোসে মাহফুজকে আসলেই অন্যরকম লাগছিল। অনেক বেশি স্মার্ট, অনেক বেশি পরিণত। চলবে, খুব একটা খারাপ লাগছে না। এখন চল, জুতা কিনতে হবে। তোর এই স্যান্ডেল জোড়া দেখলে না আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আপু, এগুলোর দাম তো অনেক বেশি মনে হচ্ছে। এত টাকা? তোকে টাকার হিসাব করতে কে বলেছে? আমি কি তোর কাছে টাকা চেয়েছি? যা বলছি শোন, বেশি পাকনামো করলে কিন্তু শপিং মল থেকে কান ধরে বের করে দেবো। মাহফুজ বুঝে গেল তর্ক করে কোনো লাভ নেই। ফারিয়া যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে।
সে বাধ্য হয়ে ফারিয়ার পছন্দের একজোড়া স্নিকার্স পরে নিল। কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। তারা ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। ওয়াও, আমাকেও একটা ফোন দিলি না? আমি তো ইউনি-8 কোচিংয়ে ভর্তি হয়েছি। তুই কোথায়? চল একদিন দেখা করি, আড্ডা দিই। তোর ফোন নাম্বারটা দে। মাহফুজ পিছনে ঘুরতেই অবাক হয়ে গেল। তার গ্রামের কলেজ জীবনের বান্ধবী সাদিয়া। সাদিয়া দেখতে বেশ সুন্দরী, আর সে ঢাকায় এসে আরও বেশি মডার্ন হয়ে গেছে। মাহফুজ আর সাদিয়া কথা বলছিল, আর তাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে ফারিয়া পাথরের মূর্তির মতো সবটা দেখছিল। তার হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে কঠিন হয়ে গেছে। কপালে পড়েছে চিন্তার সূক্ষ্ম ভাঁজ। সাদিয়ার আচরণে বেশ অন্তরঙ্গতা ছিল। সে কথা বলার সময় বারবার মাহফুজের হাতের উপর আলতো করে টোকা দিচ্ছিল। এই দৃশ্যটা ফারিয়ার চোখ এড়ায় না। তার বুকের ভিতরটা কেমন যেন জ্বলে উঠল। ওহ, ইনি আমার ফুফাতো বোন ফারিয়া আপু। আমি আপুর বাসাতেই উঠেছি। আসসালামু আলাইকুম আপু, আপনি তো অনেক সুন্দরী। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ফারিয়ার সংক্ষিপ্ত উত্তরে সাদিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে পরিবেশটা হালকা করার জন্য আবার মাহফুজের দিকে ফিরল। যাক, ভালো হলো তোর একজন গার্জিয়ান আছে, নয়তো তুই যা বোকা, ঢাকায় এসে তো হারিয়ে যেতি। আচ্ছা মাহফুজ, চল না আমরা কোথাও বসে কফি খাই, অনেক গল্প জমে আছে। ওর এখন সময় হবে না, ওর পড়াশোনার অনেক চাপ আছে, আর আমরা এখন বাসায় ফিরছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে কথা হবে। আমাকে ফোন দিস কিন্তু মাহফুজ। সাদিয়া চলে যেতেই মাহফুজ ফারিয়ার দিকে তাকালো। সে বুঝতে পারছিল ফারিয়া প্রচণ্ড রেগে আছে। আপু, তুমি ওর সাথে ওরকম ব্যবহার করলে কেন? ও আমার পুরনো বন্ধু। বন্ধু? দেখেই তো বোঝা যাচ্ছে কি ধরনের বন্ধু। কেমন ঢলে ঢলে কথা বলছিল দেখিসনি? আর তুইও তো একেবারে গলেই যাচ্ছিলি। মেয়ে দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না, তা আমি ভালো করেই জানা ছিল আমার। আরে তুমি ভুল বুঝছো, ও এমনই, সবার সাথেই এভাবে কথা বলে, একটু মিশুক টাইপের। সবার সাথে বলুক, তোর সাথে বলতে পারবে না। তুই ঢাকায় এসেছিস পড়াশোনা করতে, প্রেম করতে না। আর এই মেয়ের থেকে 100 হাত দূরে থাকবি। আমি যদি জানতে পারি তুই এর সাথে যোগাযোগ রেখেছিস, তাহলে তোর এই নতুন ফোনটা না আমি আছাড় মেরে ভাঙবো। মাহফুজ অবাক হয়ে ফারিয়ার দিকে তাকিয়ে রইল। সে স্পষ্ট বুঝতে পারছিল ফারিয়া ঈর্ষান্বিত, কিন্তু কেন? সে কি তাকে ভালোবাসে, নাকি শুধু ভাইয়ের উপর অধিকার বোধ থেকে এমন করছে? তুমি কি জেলাস ফিল করছো আপু? কি কি বললি তুই? জেলাস? আমি? তোর মতো একটা পুচকে ছেলের জন্য আমি জেলাস ফিল করতে যাবো কোন দুঃখে? তোর মাথা খারাপ হয়ে গেছে, চল বাসায় চল, তোর সাথে আমার আরও কথা আছে। ফারিয়া আপু আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে হনহন করে শপিং মল থেকে বেরিয়ে গেল। আর রাগী মুখের আড়ালে লুকিয়ে থাকা দ্বিধা, ঈর্ষা আর অব্যক্ত অনুভূতির ঢেউ আমার মনকে এক নতুন ভাবনার সাগরে ভাসিয়ে নিয়ে গেল। আমার মনে হচ্ছে আমাদের এই খুনসুটি আর শাসনের সম্পর্কটা খুব দ্রুতই এক নতুন ও জটিল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। রাতের খাবার টেবিলে পরিবেশটা ছিল বেশ থমথমে। শপিং মলে সেই ঘটনার পর থেকে ফারিয়া মাহফুজের সাথে একটা কথাও বলেনি। ফুপাফুপিও তাদের ছেলে মেয়ের এই নীরব যুদ্ধটা বুঝতে পারছিলেন, কিন্তু কিছু বলছিলেন না। কে রে, তোরা দুজন আজ এত চুপচাপ কেন? শপিংয়ে গিয়ে ঝগড়া করেছিস নাকি? না মা, ঝগড়া কেন করবো? ওর সাথে কি ঝগড়া করা যায় নাকি? ও তো এখন অনেক বড় হয়ে গেছে, নতুন নতুন বন্ধু হয়েছে। ফুপু, আসলে আপুই তো সারাদিন আমাকে বকাঝকা করে। ও তোর ভালোর জন্যই করে বাবা। ওর শাসনটা একটু অন্যরকম, কিন্তু ও তোকে খুব ভালোবাসে। খাবার শেষে মাহফুজ মন খারাপ করে ব্যালকানিতে এসে দাঁড়ালো। ঢাকার রাতের আকাশটা তার গ্রামের মতো তারায় ভরা নয়, তবুও সে আকাশপানে তাকিয়ে কি যেন খুঁজছিল। কিছুক্ষণ পর তার পিছনে কারো পায়ের শব্দ শোনা গেল। ফারিয়া দুটো কফির মগ হাতে এনে তার পাশে দাঁড়ালো। একটা মগ সে মাহফুজের দিকে বাড়িয়ে দিল। নে খা, মাথা ঠান্ডা হবে। ধন্যবাদ। সাথের সাথে কি তোর মানে খাস কোন সম্পর্ক আছে? না তো, তুমি যা ভাবছো তেমন কিছুই না। ও শুধু আমার ভালো বন্ধু ছিল। আচ্ছা ওসব বাদ দে, আমাকে বল তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে পড়াশোনা শেষ করে কি করতে চাস? আমার স্বপ্ন বইয়ের থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে একজন ভালো ইঞ্জিনিয়ার হব।
নিজের একটা সফটওয়্যার ফার্ম দেব। স্বপ্ন তো অনেক বড়, পূরণ করার জন্য চেষ্টাও তো সেরকমই করতে হবে। শুধু মেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলে তো আর স্বপ্ন পূরণ হবে না। আমি তো আড্ডা দিই না, তুমি শুধু শুধু আমাকে ভুল বোঝো। ভুল বুঝি? আচ্ছা যাই হোক, শোন, তোর স্বপ্নের পথে যত বাধাই আসুক, যত কিছুই লাগুক, আমি তোর পাশে থাকবো। টাকা পয়সা, বইপত্র, গাইডলাইন যা দরকার আমাকে বলবি। আমি চাই তুই তোর লক্ষ্যে পৌঁছাবি। পারবি না? ফারিয়ার গলার স্বরে এবার কোনো রাগ বা শাসন ছিল না, ছিল কেবল নির্ভরতা আর আস্থা। মাহফুজের মনটা ভালো হয়ে গেল। সে কফিতে চুমুক দিতে দিতে রাতের আকাশের দিকে তাকালো। জানো আপু, মাঝে মাঝে খুব একা লাগে। আব্বা আম্মুকে ছেড়ে আগে কখনো এভাবে থাকিনি। সবকিছু কেমন অচেনা মনে হয়। কথা বলতে বলতে মাহফুজের গলাটা ধরে এলো। সে আনমনে মাথাটা ফারিয়ার কাঁধের উপর এলিয়ে দিল। ফারিয়া প্রথমে একটু চমকে উঠলেও পরে মুহূর্তেই নিজেকে সামলে নিল। সে কোনো কথা বলল না, শুধু আলতো করে তার একটা হাত মাহফুজের চুলে রাখলো এবং বিলি কেটে দিতে লাগলো। ব্যালকনির টিমটিমে আলোয় তাদের ছায়া দুটো দেয়ালে এক হয়ে মিশে গিয়েছিল। কোনো কথা না বলে তারা দুজনে অনুভব করছিল এক অদ্ভুত প্রশান্তি। এই নীরবতার ভাষা ছিল হাজারো না বলার কথার চেয়েও গভীর। মাহফুজের মনে হচ্ছিল এই অজানা শহরে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো এই কাঠটা। আর আমার মনে হচ্ছিল এই ছেলেটার সমস্ত দায়িত্ব, সমস্ত স্বপ্ন যেন আমার নিজেরই। এভাবেই কয়েক মাস কেটে গেছে। ফারিয়ার কঠোর শাসন আর মাহফুজের অক্লান্ত পরিশ্রমের দিনগুলো শেষ হবার পথে। আজ বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। পুরো বাড়িটাই যেন একটা পিনপতন নীরবতার চাদরে ঢাকা। কিরে, এখনো ওয়েবসাইটে ঢুকতে পারিসনি নাকি ভয়ে তোর হাত পা কাঁপছে? এমন করলে তো চলবে না। ইঞ্জিনিয়ার হবি আর সামান্য সার্ভার জ্যাম সামলাতে পারিস না? আপু, ওয়েবসাইটটা ক্র্যাশ করেছে, মনে হচ্ছে খুলছেই না। আমার ভিতরটা কেমন যেন ধক ধক করছে। যদি চান্স না পাই? চুপ, একদম অলক্ষণে কথা একদম বলবি না। তুই চান্স পাবি না তো কে পাবে? হ্যাঁ, আমি নিজে তোকে পড়িয়েছি। আমার ছাত্র ফেল করতে পারেই না, আর যদি নাই পাস তাহলে তোকে আমি ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। যা, আবার চেষ্টা কর। পেয়ে যাবে বাবা, চিন্তা করিস না। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দেখবি আল্লাহ আমাদের মুখ রাখবেন। মাহফুজ কাঁপা কাঁপা হাতে আবারও রিফ্রেশ বাটনে ক্লিক করলো। এবার ওয়েবসাইটটা খুলে গেল। সে তার রোল নাম্বারটা টাইপ করলো। প্রতিটা সংখ্যা টাইপ করার সময় তার মনে হচ্ছিল যেন বুকের উপর কেউ ভারী পাথর চাপাচ্ছে। আপু আসে। ফারিয়া চেয়ারের পিছন থেকে ঝুঁকে মনিটরের দিকে তাকালো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু শক্ত করে মুঠো করা হাতই তার ভিতরের উত্তেজনার কথা বলে দিয়েছিল। স্ক্রিনে লেখাটা ভেসে উঠল। কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কয়েক মুহূর্তের জন্য ঘরটা একেবারে স্তব্ধ হয়ে গেল। মাহফুজ যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। সে কয়েকবার লেখাটা পড়ল। আপু আসে। আপু, আমি আমি চান্স পেয়ে গেছি। পরের মুহূর্তে যা হলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না। ফারিয়া একটা উল্লাস মিশ্রিত চিৎকার করে উঠল। ইয়েস, আমি জানতাম তুই পারবি। কথাটি বলেই সে আর নিজেকে সামলাতে পারল না। দৌড়ে এসে মাহফুজকে পিছন থেকে এমনভাবে জড়িয়ে ধরল যে মাহফুজ প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল। তার সমস্ত শাসন, সমস্ত কঠোরতার খোলস ছেড়ে বেরিয়ে এলো এক ভালোবাসার বহিঃপ্রকাশ। আপু লাগছে, ছাড়ো। না, ছাড়বো না। আজ তোকে আমি ছাড়বই না। তুই আমার মুখ রেখেছিস কাদা, তুই দেখিয়ে দিয়েছিস। রহিমা বেগম আর কামাল সাহেবও আনন্দে ছুটে এলেন। পুরো পরিবারে তখন খুশির বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু মাহফুজের কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল ফারিয়ার এই বাঁধনহারা আনন্দ আর গর্বিত আলিঙ্গন। দেখতে দেখতে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরুর দিন চলে এলো। সকাল থেকেই ফারিয়া পুরো বাড়ি মাথায় তুলে রেখেছে। মাহফুজ, তোর আকাশি রঙের শার্টটা কোথায়? ওটা পর, ওটাতে তোকে দেখতে ভালো লাগে। আর চুলগুলো ওভাবে স্টাইল করেছিস কেন? ভার্সিটির প্রথম দিনেই হিরো সাজার শখ হয়েছে? যা, চুল ঠিক করে আয়। আরে আপু, এটা এখনকার স্টাইল, সবাই তো এইভাবেই চুল রাখে। সবাই খবরে মুখ ডুবালে তুইও ডুবাবি? যা বলছি শোন, প্রথম দিনেই টিচারের চোখে নিজেকে মাস্তান প্রমাণ করার কোনো দরকার নেই। ভদ্রভাবে যাবি, ভদ্রভাবে আসবি।
মাহফুজ একটা দীর্ঘশ্বাস ফেলে চুল ঠিক করে নিল। ফারিয়া নিজে তাকে নিয়ে ভার্সিটি ক্যাম্পাসের দিকে রওনা দিল। বিশাল ক্যাম্পাস, সবুজ মাঠ, সারি সারি বিল্ডিং দেখে মাহফুজের মনটা আনন্দে ভরে উঠল। এই তো ডিপার্টমেন্ট বিল্ডিং। এখন ভেতরে যা, বন্ধুদের সাথে পরিচিত হ। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি। কি কথা? স্মার্ট হওয়ার চেষ্টা করবি, কিন্তু ওভার স্মার্ট হবি না। আর মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবি। মাহফুজ কিছু বলার আগেই তার নতুন কয়েকজন ক্লাসমেট এগিয়ে এলো। এক্সকিউজ মি, আপনি কি সিএসআই ডিপার্টমেন্টের নতুন স্টুডেন্ট? জি ভাই, আমি মাহফুজ। আমি আরাফাত। ওয়াও, প্রথম দিনেই দেখি ভাবিকে সাথে নিয়ে এসেছেন। আরাফাতের কথা শুনে মাহফুজের কান গরম হয়ে গেল। ফারিয়াও তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালো। আরে না না, উনি আমার ফুফাতো বোন ফারিয়া আপু। ওর মাথায় এখনও ম্যানার শেখার মতো বুদ্ধি হয়নি, তাই প্রথম দিনটার সাথেই আসতে হলো। তোমরা ওর ক্লাসমেট? ভালো, ওকে একটু দেখে রেখো। আসলে আমার ছোট ভাইটা একটু বোকাশোকা, তাই। ফারিয়া এমনভাবে কথাগুলো বলল যেন সে প্রিন্সিপাল আর বাকিরা সব ছাত্র। সে সবার সামনেই মাহফুজের শার্টের কলারটা ঠিক করে দিল, চুলগুলো আলতো করে গুছিয়ে দিয়ে বলল, আর শেষে সোজা বাইরে এসে আমাকে ফোন দিবি, আমি এসে তোকে নিয়ে যাব। এদিকে ওদিকে পাও নাড়াবি না, মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে। ফারিয়া চলে যেতেই আরাফাত শীষ দিয়ে উঠল। দোস্ত, এ তো দেখি বোন না, একেবারে বডিগার্ড। যা কেয়ারিং আর যা সুন্দরী, তোর তো কপাল রে। ক্লাসের আরেকজন মেয়ে তানিশা হেসে ফেলল। সত্যি মাহফুজ, তোমার আপু তো দারুণ, তোমাকে খুব ভালোবাসেন, তাই না? বন্ধুদের এমন কথা শুনে মাহফুজের লজ্জা লাগলেও ভিতর ভিতর একটা গর্ব হয়েছিল। ক্লাস শেষে সে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিল। বিশেষ করে তানিশার সাথে তার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। দূর থেকে ফারিয়া দেখল মাহফুজ মেয়েদের একটা গ্রুপের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে। তার কপালে মুহূর্তেই ভাঁজ পড়ল। গাড়িতে ফেরার পথে ফারিয়া পুরো রাস্তায় চুপ করেছিল। বাসার সামনে এসে সে শান্ত কিন্তু ধারালো গলায় বলল, ওই মেয়েগুলো থেকে একটু দূরে দূরে থাকবি, কেমন? বিশেষ করে ওই যে বেশি সাজগোজ করে যে এসেছিল, নাম কি জানো? তানিশা। আরে ও আমার ক্লাসমেট, আমরা তো শুধু পড়া নিয়েই কথা বলছিলাম। পড়া নিয়েই কথা বলেছিলি নাকি পড়ার বাইরে অন্য কিছু নিয়েও? তা আমি দূর থেকেই বুঝতে পেরেছি। চোখের ভাষা পড়তে আমার 1 সেকেন্ডও সময় লাগে না। মনে রাখিস, তুই আমার নজরদারিতেই আছিস। ভার্সিটি জীবনেরও কয়েক মাস কেটে গেছে। মাহফুজ এখন অনেকটাই সাবলীল। এর মধ্যেই চলে এলো ফারিয়ার জন্মদিন। মাহফুজ ঠিক করলো সে ফারিয়াকে একটা সারপ্রাইজ দিবে। সে তার জমানো টিউশনের টাকা আর বাড়ি থেকে পাঠানো হাত খরচের টাকা বাঁচিয়ে ফারিয়ার জন্য একটা উপহার কেনার পরিকল্পনা করলো। সে জানতো ফারিয়ার প্রিয় রং নীল। জন্মদিনের আগের দিন সে একা একা নিউ মার্কেটে গেল। অনেক দোকান ঘুরে অবশেষে তার চোখ আটকে গেল একটা নীল রঙের জামদানি শাড়িতে। শাড়িটার দিকে তাকিয়েই তার মনে হলো এটা পরলে ফারিয়া আপুকে ঠিক যেন নীলপরি মনে হবে। জন্মদিনের সন্ধ্যায় ফারিয়া যখন তার বন্ধুদের সাথে বাইরে থেকে ঘুরে বাসায় ফিরল, সে পুরো অন্ধকার দেখে অবাক হয়ে গেল। মা, বাবা, মাহফুজ, কেউ নেই নাকি বাসায়? আর লাইট বা চলছে না কেন? সে সুইচ অন করতেই পুরো ড্রয়িং রুমটা রঙিন আলোয় জ্বলে উঠল। বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজানো ঘর, মাঝখানে টেবিলে একটা সুন্দর কেক, আর ঘরের কোনায় মাহফুজ, ফুপা, ফুপিসহ আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ ফারিয়া বলল। ফারিয়া বিস্ময়ে আনন্দে বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখ দুটো ছলছল করে উঠল। সে কখনো ভাবেনি তার জন্য কেউ এমন কিছু আয়োজন করতে পারে। এসব কি করেছে? তোর আদরের ছোট ভাই করেছে। সকাল থেকে এক পায়ে দাঁড়িয়ে সব আয়োজন করেছে ছেলেটা। সারপ্রাইজটা কেমন লাগলো আপু? ফারিয়া কোনো উত্তর না দিয়ে এগিয়ে এসে মাহফুজের কানটা আলতো করে মলে দিয়ে বলল, তুই একটা আস্ত শয়তান, তাই না? আমাকে একবার বলারও প্রয়োজন মনে করলি না? তার তোকে দেখাচ্ছি মজা। তার গলার স্বর আবেগে কাঁপছিল। কেক কাটার পর মাহফুজ তার উপহারের প্যাকেটটা ফারিয়ার দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য, আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। ফারিয়া প্যাকেটটা খুলে নীল শাড়িটা দেখে স্তব্ধ হয়ে গেল। এত সুন্দর একটা শাড়ি! সে মাহফুজের দিকে এমনভাবে তাকালো যেন তার
যেন তার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছিল না। তুই তুই এত টাকা কোথায় পেলি? সেটা তোমার না জানলেও চলবে। এখন যাও, শাড়িটা পরে এসো, তোমাকে এই শাড়িতে দেখতে চাই। কিছুক্ষণ পর ফারিয়া যখন নীল শাড়িটা পরে ঘর থেকে বেরিয়ে এলো, মাহফুজ তার দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না। খোলা চুল, চোখে হালকা কাজল আর নীল জামদানিতে ফারিয়াকে অপার্থিব সুন্দর লাগছিল। মনে হয়েছিল রাতের আকাশের সবটুকু নীল যেন তার আঁচলে এসে আশ্রয় নিয়েছে। পার্টির এক পর্যায়ে কামাল সাহেব আর রহিমা বেগম তাদের ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে কথা বলছিলেন। তাদের দুজনের চোখে ছিল ফারিয়া আর মাহফুজের দিকে। তারা দেখছিলেন কিভাবে ফারিয়া হাসতে হাসতে মাহফুজের প্লেটে নিজের পছন্দের খাবারটা তুলে দিচ্ছে, কিভাবে মাহফুজ সবার অলক্ষ্যে ফারিয়ার শাড়ির কুচিটা ঠিক করে দিয়েছে। রহিমা, তুমি কিছু লক্ষ্য করছো? কি? ফারিয়া আর মাহফুজের মেলামেশাটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? ওরা ভাই বোন ঠিক আছে, কিন্তু তাদের এই ঘনিষ্ঠতা আমার ঠিক স্বাভাবিক লাগছে না। আরে তুমি বেশি চিন্তা করছো, ওরা তো ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। মাহফুজ এখানে একা থাকে, তাই ফারিয়া ওর একটু বেশি খেয়াল রাখে, এটাই তো স্বাভাবিক। আমার কিন্তু তা মনে হচ্ছে না। ফারিয়ার চোখের দিকে তাকিয়ে দেখেছো? মাহফুজের জন্য ওর চোখে যে অধিকার বোধ, যে স্নেহ, সেটা শুধু ভাই বোনের মতো নয়। বিষয়টা সীমা ছাড়িয়ে যাওয়ার আগেই আমাদের সতর্ক হতে হবে। পার্টি শেষে সবাই চলে যাওয়ার পর কামাল সাহেব ফারিয়াকে একা ডেকে নিলেন। ফারিয়া মা, একটু এদিকে আয়। জি আপু। মাহফুজের সাথে তোর সম্পর্কটা ঠিক কি মা? ও তোর ছোট ভাই, কিন্তু তোর আচরণে মাঝে মাঝে অন্য কিছুর আভাস পাই। মাহফুজের প্রতি তোর এই অতিরিক্ত অধিকার বোধ কি শুধুই বোনের ভালোবাসা? বাবার এমন সরাসরি প্রশ্নে ফারিহার বুকের ভিতরটা কেঁপে উঠল। সে কি উত্তর দিবে ভেবে পেল না। সে কি বলবে যে মাহফুজকে ছাড়া সে এখন আর কিছুই ভাবতে পারে না? আপু তুমি কি বলছো? মাহফুজ আমার ছোট ভাইয়ের মতো, আমিও ওকে আমার দায়িত্বে রেখেছে, ওর যত্ন নেওয়া তো আমার কর্তব্য। এর মধ্যে তুমি অন্য কিছু করছো কেন? আমি তোর বাবা ফারিয়া, তোর চোখ আমি পড়তে পারি। যাই হোক, আমি শুধু তোকে সতর্ক করে দিলাম, এমন কিছু করিস না যাতে পরে আমাদের সবাইকে আফসোস করতে হয়। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে এলাম। আমার ভেতরের আনন্দটা এক মুহূর্তেই উধাও হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। নীল শাড়ি পরা এই মেয়েটা কি সত্যি মাহফুজের প্রেমে পড়েছে? এই সম্পর্কটার ভবিষ্যৎ কি? একটা সজানা আশঙ্কা আর জটিলতা আমার মনকে ঘিরে ধরল। ফারিয়ার জন্মদিনের কয়েক সপ্তাহ পরের ঘটনা। ভার্সিটি থেকে ফিরেই মাহফুজ কেমন যেন দুর্বল বোধ করছিল। প্রথমে সে ভেবেছিল হয়তো ক্লাসের চাপে এমন লাগছে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে তার শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসতে শুরু করলো। বিছানায় শুয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আপু আমার খুব শীত করছে, গাটা কাঁপছে। ফারিয়া দৌড়ে এসে মাহফুজের কপালে হাত রাখলো। জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল। ইস, তোর তো গায়ে অনেক জ্বর। দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন দিচ্ছি। আর তুই একটা কথা বলবি না, চুপচাপ শুয়ে থাক। ডক্টর এসে রক্ত পরীক্ষা করতে দিলেন। পরদিন রিপোর্ট আসতেই পুরো পরিবারে যেন একটা আতঙ্ক নেমে এলো। মাহফুজের ডেঙ্গু পজিটিভ, প্লাটিলেট কাউন্টও বেশ কম। রহিমা বেগম বলেন, এখন কি হবে? আমার ভাইয়ের একমাত্র ছেলে, আমি ওকে কি জবাব দেব? কান্নাকাটি করে কোনো লাভ হবে না মা, যা করার আমাকেই করতে হবে। ওকে হসপিটালে ভর্তি করানোর দরকার নেই, আমি বাড়িতেই ওর যত্ন নেব। তোমরা শুধু আমাকে সাহায্য করবে। সেদিন থেকে শুরু হলো ফারিয়ার এক অন্যরকম যুদ্ধ। সে নিজের ভার্সিটি, পড়াশুনো, বন্ধু বান্ধব সব কিছু ভুলে গেল। তার জগৎটা যেন শুধু মাহফুজের বিছানাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। রাত জেগে সে মাহফুজের মাথায় জল পড়তে দিত, সময় মতো ওষুধ খাওয়ানো, নিজের হাতে স্যুপ, নরম খিচুড়ি বানিয়ে চামচ দিয়ে খাইয়ে দেওয়া, কোনো কিছুতে সে একটুও ত্রুটি রাখেনি। আমার খেতে ইচ্ছে করছে না আপু, মুখে কোনো স্বাদ পাচ্ছে না। ইচ্ছে না করলে চলবে? ওষুধগুলো তো কাজ করতে হবে নাকি? শোন, তোকে খেতেই হবে। আমার লক্ষ্মী ভাই না, নে মাত্র 2 চামচ আমার জন্য খা। ফারিয়ার এমন নরম মায়াবী কণ্ঠস্বর মাহফুজ আগে কখনো শোনেনি। জ্বরের ঘোরেও তার মনটা ভালো লাগায় ভরে যেত। মাহফুজের অসুস্থতার খবর শুনে গ্রাম থেকে তার বাবা মা অর্থাৎ ফারিয়ার ছুটে এলেন। তারা ফারিয়ার এমন সেবা যত্ন দেখে মুগ্ধ এবং কৃতজ্ঞ হয়ে গেলেন।
মাহফুজের মা ফাতেমা বেগম বলেন, ফারিয়া মা, তুই তো আমাদের চোখ খুলে দিয়েছিস। নিজের পেটের সন্তানও বোধ হয় এতটা যত্ন করতে পারতো না। আমরা তোকে কি বলে যে ধন্যবাদ দেব। এসব কি বলছো মামি? ও আমার ছোট ভাই না? ওর জন্য এইটুকু করবো না? তোমরা একদম চিন্তা করো না, দেখবে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এক গভীর রাতে মাহফুজের জ্বর খুব বেড়ে গেল। সে জ্বরের ঘোরে আবল তাবল বকছিল। ফারিয়া সারা রাত তার পাশে বসেছিল। যেও না, আমাকে একা ফেলে কোথাও যেও না। আমি কোথাও যাচ্ছি না মাহফুজ, আমি তো তোর পাশেই আছি, ঘুমানোর চেষ্টা কর। মাহফুজ চোখ না খুলেই ফারিয়ার হাতটা আরো শক্ত করে ধরে বলে, আপু, তুমি ছাড়া আমার সত্যিই কেউ নেই। কথা দাও, আমাকে ছেড়ে কখনোই যাবে না। মাহফুজের দুর্বল অসহায় কণ্ঠস্বর শুনে ফারিয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তার বাবার বলা কথাগুলো, সমাজের বাধা, সব কিছু সে এক মুহূর্তে ভুলে গেল। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে বড় সত্যি ছিল তার সামনে শুয়ে থাকা অসহায় মানুষটা, যে তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। ফারিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আলতো করে ঝুঁকে পড়ে মাহফুজের উত্তপ্ত কপালে গভীর ভালোবাসার একটা চুমু খেল। কথা দিলাম, তোকে ছাড়া আমি কোথাও যাব না, কখনোই না। সে রাতে জ্বরের ঘোরে মাহফুজ হয়তো কিছুই বুঝতে পারেনি, কিন্তু ফারিয়া তার মনের কাছে সব দ্বিধা ঝেড়ে ফেলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। প্রায় 15 দিন পর মাহফুজ পুরোপুরি সুস্থ হয়ে উঠল। দুর্বলতা থাকলেও সে আবারও ভার্সিটিতে যাওয়া শুরু করলো। সুস্থ হবার পর সে বন্ধুদের সাথে একদিন একটা কনসার্টে যাওয়ার পরিকল্পনা করলো। আপু, আজ ভার্সিটিতে একটা কনসার্ট আছে, অর্থহীন ব্যান্ড আসবে। সব বন্ধুরা যাচ্ছে, আমিও যেতে চাই। কনসার্ট? এত তাড়াতাড়ি? তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি, তাছাড়া ফিরতে তো অনেক রাত হবে। আরে বেশিক্ষণ থাকবো না, 9টা-10টার মধ্যে চলে আসবো। প্লিজ আপু, না করো না, অনেকদিন কোথাও যাই না। মাহফুজের অনুরোধে ফারিয়া না করতে পারল না, কিন্তু তার মনটা সারাক্ষণ ডাকছিল। ঠিক আছে যা, কিন্তু 10টার মধ্যে বাসায় ফিরবি, আর বারবার আমাকে ফোন করে আপডেট দিবি কোথায় আছিস, কি করছিস। মাহফুজ বন্ধুদের সাথে কনসার্টের উত্তেজনায় মেতে উঠল। 10টা বেজে 11টা হলো, তারপর 12টা। সময়ের কোনো খেয়ালই তার রইল না। ফারিয়া বারবার ফোন দিয়েছিল, কিন্তু কনসার্টের প্রচণ্ড শব্দে মাহফুজ ফোনের রিং শুনতে পায়নি। রাত যখন প্রায় 1টা, তখন মাহফুজের হুঁশ ফিরল। সে ফোন হাতে নিয়ে দেখল ফারিয়ার 37টা মিসড কল। তার বুকটা ধড়াস করে উঠল। সে যখন বাসায় ফিরল তখন রাত 1টা। ড্রয়িং রুমের সোফায় ফারিয়া পাথরের মতো বসেছিল। তার চোখ দুটো লাল, মুখটা কঠিন। আপু, আই এম সরি, আসলে কোথায় ছিলি? কনসার্টে ফোনের চার্জ ছিল না, আর সাউন্ডের জন্য তোমার ফোনটাও শুনতে পাইনি। ও তাই? চার্জ ছিল না নাকি অন্য কিছুর চার্জে ব্যস্ত ছিলি? ওই তানিশা নামের মেয়েটার কি সাথে ছিল? আপু, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ও ছিল, কিন্তু তাহলে তো সময়ের খেয়াল থাকবেই না। আমি এখানে চিন্তা করতে করতে মরে যাচ্ছি, আর তুই ওখানে মেয়েদের সাথে রং তামাশা করে বেড়াচ্ছিস। তোর অসুস্থতার সময় রাত দিন এক করে আমি সেবা করছি, তোর সে কোনো কর্তব্য নেই। তোর প্রতিদিন দিলি তুই আমাকে। বিশ্বাস করো আপু, আমি ইচ্ছে করে দেরি করিনি, বন্ধুরা জোর করছিল। বন্ধুরা তোকে ছাদ থেকে ঝাঁপ দিতে বললে তুই দিবি? নিজের কোনো কাণ্ডজ্ঞান নেই তোর? জন্য আমার চিন্তা হয়, তোর ভালো মন্দর কথা ভাবি, এটা কি আমার অপরাধ? আজ থেকে তোর কোনো ব্যাপারে আমি আর থাকবো না। যা ইচ্ছে করিস, যেখানে ইচ্ছে যাস, আমি আর কিচ্ছু বলবো না। কথাগুলো বলেই ফারিয়া হন করে নিজের ঘরে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিল। মাহফুজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল সে কত বড় ভুল করে ফেলেছে। পরের 2 দিন তাদের মধ্যে কোনো কথা হলো না। পুরো বাড়িটাই যেন একটা বরফ ঘরে পরিণত হয়েছিল। মাহফুজের কিছুই ভালো লাগছিল না। সে বুঝতে পারছিল ফারিয়ার শাসন, তার বকাঝকা ছাড়া তার জীবনটা কতটা অসম্পূর্ণ। শেষ পর্যন্ত সে আর থাকতে না পেরে ফারিয়ার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় নক করে বলে, আপু, দরজাটা একটু খুলবে প্লিজ? ভিতর থেকে কোনো সাড়া এলো না। আমি জানি আমি খুব বড় ভুল করেছি, আমার তোমাকে জানানো উচিত ছিল। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, ওই কয়েকটা ঘন্টা আমার দম বন্ধ হয়ে আসছিল। বারবার শুধু তোমার কথাই মনে পড়ছিল। আমি আর কখনো এমন ভুল করবো না আপু, প্লিজ আমার সাথে কথা বলো।
কিছুক্ষণ পর দরজাটা হালকা করে খুলল। ফারিয়ার চোখ দুটো কান্নায় ফুলে আছে। কেন করিস তুই এমন? জানিস না তোর কিছু হলে আমার কি হয়? মাহফুজ খপ করে ফারিয়ার হাতটা ধরে বলে, আমি জানি আর কখনো হবে না। আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার জীবনটা অর্থহীন। তোমার শাসন, তোমার ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্তেও চলতে পারবো না। তুমি আমার সব, তুমি আমার পৃথিবী। ফারিয়ার রাগ, অভিমান সব যেন এক মুহূর্তে গলে জল হয়ে গেল। সে মাহফুজের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। মাহফুজ তো তাকে আলতো করে জড়িয়ে ধরল। এই ঝগড়া, এই ভুল বোঝাবুঝি যেন তাদের সম্পর্কের ভিতটাকে আরও মজবুত করে দিল। তারা দুজনেই বুঝতে পারল তাদের এই সম্পর্কটা শুধু ভাই বোনের নয়, এর গভীরতা আরও অনেক অনেক বেশি। একে অপরের প্রতি তাদের অনুভূতি যে কতটা তীব্র, তাই বিচ্ছেদের আশঙ্কায় তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই ঝগড়া মিটে যাওয়ার পর আমাদের সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল। এক বিকেলে আমি আমার পড়ার টেবিলে বসেছিলাম। হঠাৎ করে ফারিয়া আপু কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমার ঘরে ঢুকলো। তার হাতে ছিল আমার সেই নীল রঙের পুরনো ডায়েরিটা, যেটা আমি ঢাকায় আসার প্রথম দিনেই আমার কাছে থেকে কেড়ে নিয়েছিল। নে এটা ধর। আমার ডায়েরি। এতদিন পর হঠাৎ আমি তো ভেবেছিলাম তুমি এটা পুড়িয়ে ফেলেছ। তোর হাবিজাবি লেখা পুড়িয়ে ফেলারই যোগ্য, কিন্তু পড়াইনি, কারণ আমিও কিছু হাবিজাবি লিখে রেখেছি, তাই পড়তে পারিনি। তুমি লিখেছো আমার ডায়েরিতে? তোর প্রতিটা ছ্যাঁচড়া কবিতার শেষে দেখবি লাল কালিতে কিছু লাইন যোগ করা আছে। সময় পেলে পড়ে দেখিস, হয়তো তোর ওই খোট্টা মাথায় কিছুই ঢুকতে পারে। মাহফুজের বুকের ভিতরটা ধক করে উঠল। ফারিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই মাহফুজ তার হাতটা ধরে ফেলল। আপু দাঁড়াও, কি লিখেছো তুমি? যা লিখেছি তা পড়ার সাহস তোর আছে? আমার মনের কথা বোঝার মতো ক্ষমতা তোর আছে? তুই তো শুধু আমাকে একজন কড়া রাগী শাসন করা বোন হিসেবেই দেখিস। এর বাইরেও যে আমার একটা মন আছে, সেই খবর কি তুই কোনোদিন রেখেছিস? আমি তো তোমাকে বুঝি আপু। ছাই বুঝিস, কিছুই বুঝিস না। যদি বুঝতি তাহলে আমার চোখের দিকে তাকিয়ে আমার সব কথা পড়ে নিতে পারতি। শোন, আমি তোকে জোর করবো না। যদি মনে হয় ওই লেখাগুলো পড়ার মতো যোগ্যতা তোর হয়েছে, তাই নিয়ে পড়িস। আর যদি মনে করিস তুই এখনও সেই আগের মতোই একটা ভীতু বোকা ছেলেই রয়ে গেছিস, তাহলে ডায়েরিটা ময়লার ঝুড়িতে ফেলে দিস। কথাগুলো বলেই ফারিয়া ঘর থেকে বেরিয়ে গেল। মাহফুজ কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল। সে তার লেখা প্রথম কবিতার পাতাটা বের করলো। কবিতার নাম ছিল অপেক্ষায়। তার লেখা ঠিক নিচেই লাল কালিতে সুন্দর মুক্তোর মতো লেখা ফারিয়ার উত্তর। মাহফুজের কবিতাটা ছিল, নীল আকাশের নীলিমায় খুঁজি তোমায়, তুমি কি আছো আমার অপেক্ষায়? তার নিচেই ফারিয়ার উত্তর, তোর অপেক্ষায় থাকার জন্য আমি জন্মাইনি গাধা। আমি জন্মেছি তোকে শাসন করে আগলে রেখে তোর পথটা তৈরি করে দেওয়ার জন্য। তুই যখন ওই নীল আকাশে উড়বি, আমি তখন মাটি থেকে দাঁড়িয়ে দেখবো আর হাসবো, কারণ ওই নীল আকাশে ওড়ার ডানা দুটোতে যে আমার এই ভালোবাসার হাওয়া লাগানো আছে, সেটা তুই ছাড়া আর কেউ জানবে না। মাহফুজ পরের পাতা উল্টায়। তার দ্বিতীয় কবিতার নাম ছিল শূন্যতা। মাহফুজের কবিতা, এই অচেনা শহরে তুমি ছাড়া কি আছে আমার, তুমি দূরে গেলে নেমে আসে রাজ্যের আধার। তার নিচেই ফারিয়ার উত্তর, আমি দূরে গেলেই যদি তোর আধার নেমে আসে, তাহলে আমি দূরে যাব কেন বোকা? তুই অসুস্থ থাকার সময় প্রতিটা মুহূর্তেই আমার মনে হয়েছে তোর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে হয়তো আমারও দম বন্ধ হয়ে যাবে। তোর জ্বরটা শুধু তোর শরীরে ছিল না, আমার আত্মেও ছিল। তুই আমার কাছে শুধু দায়িত্ব না, তুই আমার অভ্যেস, আমার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর অভ্যেস। এই অভ্যেস ছেড়ে আমি বাঁচব কী করে? মাহফুজের চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। সে কাঁপা কাঁপা হাতে শেষ পাতাটা খুলল, যেখানে সে লিখেছিল স্বপ্ন। মাহফুজের কবিতাটা ছিল, যদি কখনো স্বপ্ন পূরণ হয়, হব আমি অনেক বড়। পারবি কি সেদিনও শাসন করতে আগের মতো? তার নিচেই ফারিয়ার উত্তর, তুই যেদিন অনেক বড় হবি, সেদিন হয়তো তোকে শাসন করার অধিকার আমার থাকবে না। সমাজের চোখে সম্পর্কের বেড়াজালে হয়তো আমরা অনেক দূরেই চলে যাব, কিন্তু জেনে রাখিস, তুই যত বড়ই হোস না কেন, আমার চোখে তুই সারা জীবন ওই বোকা খ্যাত ছেলেটাই থেকে যাবি, যে আমার একটা আমের জন্য গাছ থেকে পড়ে গিয়েও হাসতে পারত। তোর সাফল্যের আলোয় আমি হয়তো হারিয়ে যাব, কিন্তু আমার ভালোবাসার ছায়াটা সারা জীবন তোর সাথেই থাকবে। তোর কপালে চুমু খেয়ে যে প্রতিজ্ঞা করেছিলাম মনে আছে, তোকে ছেড়ে আমি কোথাও যাব না।
সেই প্রতিজ্ঞাটা আমার তরফ থেকে অনন্তকালের। ডায়েরিটা বন্ধ করে দিলাম। আমার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। প্রতিটি শব্দ, প্রতিটি লাইন আমার হৃদয়ে তীরের মতো এসে বিচ্ছিল। ফারিয়া আপুর এত গভীর ভালোবাসা, এত তীব্র অনুভূতি আমি আগে কখনো এভাবে অনুভবই করিনি। আমার মনে হলো ফারিয়া শুধু আমার বোন না বা অভিভাবক নয়, সে আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। এই ভালোবাসা অধিক অস্বীকার করা শক্তি আমার নেই। সে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে ফারিয়ার ঘরের দিকে দৌড় দিল। তার মনের সব কথা আজ তাকে বলতেই হবে। সেই বিকেলের পর আরও কয়েক মাস কেটে গেছে। ফারিয়া আর মাহফুজের সম্পর্কটা এখন আগের চেয়েও অনেক বেশি গভীর। তাদের খুনসুটি, ঝগড়া সবই আছে, কিন্তু তার সাথে মিশে আছে এক অব্যক্ত ভালোবাসা আর একে অপরের প্রতি তীব্র অধিকারবোধ। ভার্সিটি আর পড়াশোনার জগতে দুজনেই ব্যস্ত, কিন্তু তাদের পৃথিবীটা যেন একে অপরকে কেন্দ্র করে ঘোরে। এমনই এক শান্ত বিকেলে কামাল সাহেব আর রহিমা বেগম ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। তাদের দুজনের মুখেই চিন্তার ছাপ। রহিমা, কানাডায় আমার যে বন্ধুটা থাকে, মানে শফিক, ওর কথা মনে আছে? হ্যাঁ আছে। কেন, কি হয়েছে? ও আজ সকালে ফোন করেছিল। ওর ছেলের জন্য একটা ভালো পাত্রী খুঁজছে। ছেলেটা ওখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে, সিটিজেনশিপও পেয়ে গেছে। দেখতে শুনতেও বেশ ভালো। ওরা ফারিয়ার জন্য সম্বন্ধটা পাঠাতে চায়। বলছো কি তুমি? ও তো খুবই ভালো খবর। ফারিয়ার ভার্সিটিও তো প্রায় শেষের দিকে। ওর বিয়ের কথা ভাবার তো এটাই সঠিক সময়। তুমি কি বললে? আমি বলেছি ভেবে, জনাব। ছেলে ভালো, পরিবার ভালো, ফারিয়া ওখানে গেলে অনেক সুখে থাকবে। কিন্তু সমস্যা তো একটাই। কামাল সাহেবের দৃষ্টি চলে গেল ব্যালকানির দিকে, যেখানে ফারিয়া আর মাহফুজ হাসাহাসি করে কি একটা বিষয় নিয়ে যেন গল্প করছিল। তুমি কি মাহফুজের কথা ভাবছো? না ভেবে উপায় আছে? ওদের দুজনের মেলামেশাটা এখন আর স্বাভাবিক পর্যায়ে নেই। ফারিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, নয়তো এমন কিছু ঘটে যাবে যা আমরা কেউ সামলাতে পারবো না। রাতে খাবার টেবিলে কামাল সাহেব কথাটা তুললেন। ফারিয়া মা, তোর সাথে আমার কিছু কথা ছিল। তোর শফিক আঙ্কেলের কথা মনে আছে, যিনি কানাডায় থাকেন? হালকা মনে আছে আব্বু। কেন? তিনি তোর জন্য তার ছেলের রাফিদের বিয়ের প্রস্তাব দিয়েছেন। ছেলেটা অনেক ভালো, সুপ্রতিষ্ঠিত। আমরা চাচ্ছি তুই বিষয়টা নিয়ে একটু ভাব। কথাটা শোনার সাথে সাথে ফারিয়ার হাত থেকে চামচটা প্রায় পড়েই যাচ্ছিল। তার বুকের ভিতরটা ধক করে উঠল। সে আর চোখে একবার মাহফুজের দিকে তাকালো। মাহফুজের খাওয়া থেমে গেছে, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, দৃষ্টি স্থির প্লেটের দিকে। বিয়ে এত তাড়াতাড়ি? আমার তো কোনো মাস্টার শেষ হয়নি আব্বু। বিয়ের পরেও পড়াশোনা করা যায় মা, আজকাল সবাই তো তাই করে। আর এমন ভালো সম্বন্ধ বারবার আসে না। ছেলেটা আগামী মাসেই দেশে আসছে তাকে দেখার জন্য। কিন্তু আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আমার আরও পড়াশোনার ইচ্ছা আছে, ক্যারিয়ার করার ইচ্ছা আছে। ক্যারিয়ার বিয়ের পরেও করা যায়। আমরা তোর বাবা মা, তোর ভালো আমরা তোর চেয়ে বেশি বুঝি। আমরা তোকে শুধু ভাবতে বলেছি, এখনই হ্যাঁ বা না বলতে বলিনি। কিন্তু প্রস্তাবটা ফেরানোর মতো নয়। ফারিয়া আর কোনো কথা বলতে পারল না, তার গলাটা ধরে আসছিল। সে খাওয়া শেষ না করে উঠে নিজের ঘরে চলে গেল। মাহফুজা চুপচাপ খেয়ে উঠে গেল। পুরো বাড়ির আনন্দঘন পরিবেশটা এক মুহূর্তে ভারী হয়ে গেল। রাতে আমি নিজের ঘরেই বই খুলে বসেছিলাম, কিন্তু একটা অক্ষরও আমার মাথায় ঢুকছিল না। কানে শুধু কানাডা প্রবাসী পাত্র সুপ্রতিষ্ঠিত এই কথাগুলোই বারবার ধাক্কা দিচ্ছিল। ফারিয়া আপু কি তাহলে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে? এই চিন্তাটা সে সহ্যই করতে পারছিল না। ঠিক তখনই ফারিয়া ধীর পায়ে তার ঘরে ঢুকলো। তার চোখ মুখ ফোলা দেখে বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ কেঁদেছে। ঘুমিয়ে পড়েছিস? না, পড়ছিলাম। শুনলি তো আব্বুর কথা? মাহফুজের এই সংক্ষিপ্ত আর নিরুত্তাপ জবাবে ফারিয়ার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। সে আশা করেছিল মাহফুজ হয়তো অস্থির হয়ে উঠবে, তাকে আটকানোর চেষ্টা করবে, প্রতিবাদ করবে। তোর কি কিছুই বলেনি? আমি কি বলবো? এটা তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। ফুফাফুফি তোমার ভালোর জন্যই ভাবছেন। আমার ভালো? কোনটা আমার ভালো তুই সেটা বুঝিস? তুই চাস আমি তোকে ছেড়ে এই বাড়ি ছেড়ে কানাডায় চলে যাই? তুই এটাই চাস? আমি কি চাই বা না চাই তাতে কি আছে চাই আপু?
আমি কে? আমি তো তোমার দায়িত্ব মাত্র। আমার চাওয়া পাওয়ার তো কোনো মূল্য নেই। মূল্য নেই? তুই এই কথা বলতে পারলি মাহফুজ? এতদিনে যা কিছু হলো আমাদের মাঝে, এসবের কোনো মূল্য নেই? আছে তো। তুমি আমার জন্য যা করেছো সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি আমার বড় বোন, আমার অভিভাবক। শুধু বড় বোন, শুধু অভিভাবক, আর কিছু না? তুই কি কিছুই বুঝিস না মাহফুজ? নাকি বুঝেও না বোঝার ভান করছিস? আমি কিভাবে যাব তোকে ছেড়ে? তুই ছাড়া আমি থাকবো কি করে? মাহফুজের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে কঠিন করে রাখল। সে জানতো এই মুহূর্তে সে যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ফারিয়া আরও বেশি কষ্ট পাবে। সে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। সে কিভাবে ফারিয়াকে একটা নিশ্চিত জীবনের স্বপ্ন দেখাবে? দেখো আপু, আবেগ দিয়ে জীবন চলে না। রাকিব সাহেব প্রতিষ্ঠিত, ভালো আয় করেন। তিনি তোমাকে অনেক সুখী রাখতে পারবেন। আর আমি তো এখনো ছাত্র। আমার নিজের পায়ে দাঁড়াতেই আরো কয়েক বছর লেগে যাবে। আমি তোমাকে কি দিতে পারবো? আমি তোর কাছে কিছুই চাই। আমি শুধু তোকে চেয়েছি, তোর সঙ্গ চেয়েছি। তুই কি একটাবারও বলতে পারতিস না যে ও না আপু, আমি তোমাকে ভালোবাসি? ফারিয়ার এই সরাসরি প্রশ্নে মাহফুজের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে কি বলবে ভেবে পেল না। তার ভিতরটা তোলপাড় করছিল ভালোবাসি কথাটা বলার জন্য, কিন্তু তার বিবেক তাকে বাধা দিয়েছিল। সে ফারিয়ার জীবনটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারে না। তোমার জীবন তোমার সিদ্ধান্ত আপু। তুমি যা ভালো মনে করবে তাই করবে। আমার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। তুই একটা স্বার্থপর, ভীতু, পাথর। তুই কোনোদিনও আমাকে বুঝিসনি, কোনোদিনও না। কথাটি বলেই ফারিয়া কাঁদতে কাঁদতে নিজের ঘরে ছুটে চলে গেল। আর আমি সেখানে স্থির হয়ে বসে রইলাম। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি ফারিয়াকে কষ্ট দিতে চাইনি, কিন্তু বাস্তবতা আমাকে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমিও ফারিয়াকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা প্রকাশ করার শক্তি বা যোগ্যতা কোনোটাই এখন আমার নেই। আমি শুধু দূর থেকে ফারিয়ার কষ্ট পাওয়াটাই দেখতে পারলাম, আর আমার নিজের ভেতরটা পড়তে লাগলো এক অসহায়ত্বের আগুনে। মাহফুজের বলা কথাগুলো শুনে ফারিয়া নিজের ঘরে এসে কান্নায় ভেঙে পড়েছিল। তার মনে হয়েছিল তার পুরো পৃথিবীটাই যেন এক মুহূর্তে শূন্য হয়ে গেছে। যে মাহফুজের জন্য সে সব কিছু করতে পারত, সেই মাহফুজই আজ তাকে অন্যের হাতে তুলে দিতে চাইছে। ঠিক তখনই তার দরজায় সজোরে ধাক্কা দেওয়ার শব্দ হলো। ফারিয়া প্রথমে চমকে গেলেও পরে কান্নারত গলাতেই বলল, এখন আমাকে একা থাকতে দে মাহফুজ, প্লিজ চলে যা এখান থেকে। দরজা খোলো আপু, প্লিজ একবার খোলো। আমার তোমাকে কিছু বলার আছে, খুব জরুরি। আমার কিছু শোনার নেই, তুই যা বলার বলে দিয়েছিস। না, বলিনি। আমি আসল কথাটাই বলিনি। তুমি যদি দরজা না খোলো, আমি কিন্তু দরজাটা ভেঙে ঢুকবো। মাহফুজের গলার স্বরে এমন এক আকুতি ছিল যে ফারিয়া আর স্থির থাকতে পারল না। সে চোখ মুছতে মুছতে উঠে গিয়ে দরজাটা খুলল। দরজা খোলার সাথে সাথেই সে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। মাহফুজের চোখ দুটো কান্নায় টকটকে লাল, হাতে সেই নীল ডায়েরিটা। সে এক মুহূর্ত দেরি না করে ঘরের ভিতর ঢুকে ফারিয়ার হাত দুটো শক্ত করে ধরল। আমি একটা আস্ত গাধা, একটা ভীতু, একটা পাথর। তুমি ঠিকই বলেছিলে। আমি তোমার মনের কথা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তোমাকে আমার অনিশ্চিত ভবিষ্যতের সাথে জড়ালে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি এখন বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার কোনো ভবিষ্যৎই নেই। তাহলে তাহলে তুই আমাকে চলে যেতে বলছিলি কেন? কারণ আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভেবেছি। আমি ভয় পেয়েছিলাম আপু, আমি ভয় পেয়েছিলাম যে আমি তোমাকে সেই সুখ দিতে পারবো না যা রাবিশ সাহেব দিতে পারবেন। কিন্তু এই ডায়েরিটার শেষের কয়েকটা পৃষ্ঠা পড়ার পর আমি বুঝেছি সুখ টাকা বা প্রতিষ্ঠায় থাকে না, সুখ থাকে ভালোবাসার মানুষের পাশে থাকায়। ফারিয়া অবাক হয়ে দেখল মাহফুজ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত দুটো তখনও মাহফুজের শক্ত মুঠোয় ধরা। আমি জানি আমি এখনো ছাত্র, আমার নিজের পায়ে দাঁড়াতে সময় লাগবে। আমি তোমাকে হয়তো এখনই কোনো রাজপ্রাসাদে রাখতে পারবো না, কিন্তু আমার বুকের রাজত্বে তুমি হবে একমাত্র রানী। আমি তোমাকে ভালোবাসি আপু। তোমার ওই রোমান্টিক অততা ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কি আমার এই অনিশ্চিত ভবিষ্যতে সারথি হবে? ফারিয়ার চোখ দিয়ে এবার আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। যে কথাগুলো শোনার জন্য তার মনটা ছটফট করছিল, আর সেই কথাগুলোই সে শুনছে। সেও হাঁটু গেড়ে মাহফুজের সামনে বসে পড়ল আর তাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে ভালোবাসি কথা, অনেক ভালোবাসি। আর তোর সাথেই আমি আমার পুরো জীবনটা কাটাতে চাই, তা সে অনিশ্চিত হোক আর যাই হোক।
ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় কামাল সাহেব আর রহিমা বেগম এসে দাঁড়ালেন। তাদের এই অবস্থায় দেখে তারা প্রথমে চমকে গেলেও পর মুহূর্তেই কামাল সাহেবের মুখটা কঠিন হয়ে গেল। এসব কি হচ্ছে ফারিয়া? আমি যা আশঙ্কা করেছিলাম তাই সত্যি হলো? ফারিয়া আর মাহফুজ উঠে দাঁড়ালো। ফারিয়া এবার আর ভয় পেল না। সে সরাসরি তার বাবার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আব্বু, তুমি যা দেখছো তাই সত্যি। আমি মাহফুজকে ভালোবাসি এবং আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। কানাডার ওই পাত্রকে তুমি না করে দাও। মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই জানিস তুই কি বলছিস? সমাজ কি বলবে? তোর মামা মামিকে আমরা কি জবাব দেব? সমাজ কি বলবে তা আমি জানি না, আর মামা আমি নিশ্চয়ই আমাদের কষ্ট দেখতে চাইবেন না। আমি শুধু জানি আমি মাহফুজকে ছাড়া ভালো থাকবো না। তুমি যদি জোর করে আমার অন্য কোথাও বিয়ে দাও তাহলে তুমি শুধু তোমার মেয়ের লাশটাই পাবে। ফারিয়ার এমন দৃঢ় প্রত্যয়ী রূপ দেখে কামাল সাহেব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তিনি একবার ফারিয়ার দিকে আরেকবার মাহফুজের দিকে তাকালেন। তারপর তার চোখ আটকে গেল মাহফুজের হাতে ধরা নীল ডায়েরিটার উপর। ডায়েরিটা আমাকে দে। মাহফুজ ভয়ে ভয়ে ডায়েরিটা তার দিকে এগিয়ে দিল। কামাল সাহেব ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলেন। তার চোখ স্থির হয়ে গেল লাল কালিতে লেখা লাইনগুলোর উপর। তিনি নীরবে একটার পর একটা পাতা পড়ে যাচ্ছিলেন, আর তার কঠিন মুখটা ধীরে ধীরে নরম হয়ে আসছিল। পড়া শেষে তিনি ডায়েরিটা বন্ধ করলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ফারিয়ার দিকে তাকালেন। এই ডায়েরিটা আমি আগেও একবার পড়েছিলাম। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। হ্যাঁ, কয়েকদিন আগে তোর ঘর গোছানোর সময় রহিমা এটা পেয়েছিল। ও আমাকে দেখালে আমি কৌতূহল বশতই পড়েছিলাম। আমি সেদিনই বুঝেছিলাম তোদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি ভয় পেয়ে গেছিলাম ফারিয়ামা, আমি ভয় পেয়েছিলাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই ভেবে। তাই আমি তাড়াহুড়ো করে রাফিদের সম্বন্ধটা এনেছিলাম, ভেবেছিলাম হয়তো তুই ভুলে যাবি। তিনি এগিয়ে এসে ফারিয়ার মাথায় হাত রাখলেন। কিন্তু আমি ভুলছিলাম। যে ভালোবাসা এত গভীর, যে অনুভূতির কোনো সীমা নেই, তাকে জোর করে থামিয়ে দেওয়া যায় না। আমি আমার মেয়ের চোখে কষ্ট দেখতে পারবো না। তাহলে তুমি? আমার কি আর বলার আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি আমার বন্ধুর সাথে কথা বলে নেব, আর তোর মামা মামির সাথে আমি নিজে কথা বলবো। আমি নিশ্চিত তারা তাদের ছেলেমেয়ের সুখের পথেই থাকবেন। এই কথা শুনে ফারিয়া আর মাহফুজের মুখের মেঘ কেটে গিয়ে সেখানে যেন পূর্ণিমার চাঁদ উঠল। তারা দুজনেই খুশিতে কৃতজ্ঞতায় এগিয়ে এসে একসাথে কামাল সাহেব ও রহিমা বেগমের পা ছুঁয়ে সালাম করল। দুজনের মাথায় হাত রেখে বলেন, ওঠো, সুখী হও। তোদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক বাধা আসবে, কিন্তু দুজন দুজনের হাতটা শক্ত করে ধরে রেখো। দেখবে কোনো বাধাই আর বাধা মনে হবে না। আমার ছেলে আর মেয়েটাকে আল্লাহ সব সময় ভালো রাখুক। তোরা আমাদের দোয়া নিয়ে তোদের নতুন জীবন শুরু কর। গল্পটা এখানেই শেষ হলো না, বরং এখান থেকেই শুরু হলো। তাদের সামনে হয়তো অপেক্ষা করছে এক দীর্ঘ পথ, অপেক্ষা করছে সামাজিক আর পারিবারিক নানা চ্যালেঞ্জ, কিন্তু তারা জানে তাদের হাতে আছে একে অপরের হাত, আর বুকে আছে অসীম ভালোবাসা। তাদের এই মিষ্টি রোমান্টিক অত্যাচারের গল্পটা এক সুন্দর ও আশাবাদী ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করলো, যেখানে খুনসুটি, ভালোবাসা আর একে অপরের প্রতি নির্ভরতাই হবে তাদের পথ চলার একমাত্র সাথী।